তো 270 পেজের 9 নাম্বারটা হচ্ছে হুবহু আমার ওই যে কস্টের অঙ্কটার মতো, মানে 2 নাম্বার এক্সাম্পল। কয় নাম্বার এক্সাম্পল? 2 নাম্বার এক্সাম্পল নাকি 3 নাম্বার এক্সাম্পল এটার মতো। তো বলছে যে বেসবল কার্ড বুঝা দেওয়ার পর আমরাও টাইম দিচ্ছি, টাইম নেই। তো এ বেসবল কার্ড স্টোর ক্যান অবটেইন রুকি কার্ডস অ্যাট এ কস্ট অফ, তাহলে কস্ট দেওয়া আছে, ইউনিট কস্ট কত? 5 টাকা, ঠিক আছে। দ্য স্টোর হ্যাজ বিন অফারিং দ্য কার্ডস অ্যাট 10 টাকা, তাহলে ইউনিট সেলিং প্রাইস 10 টাকা। অ্যাট দিস প্রাইস হ্যাজ বিন সেলিং 25 কার্ড, তাহলে এই অবস্থায় 25 কার্ড বেচা হয়, ঠিক আছে। দ্য স্টোর ইজ প্ল্যানিং টু লোয়ার দ্য প্রাইস, তাহলে প্রাইস কমাইতে যাচ্ছে। ওই গেঞ্জি আলায় প্রাইস বাড়াইতে চাইছিল আর ও প্রাইস কমাইতে চাচ্ছে, আচ্ছা ঠিক আছে, ভালো কথা। টু স্টিমুলেট দ্য সেলস বাড়াই দিতে চায় অ্যান্ড এস্টিমেটস দ্যাট অফ প্রতি 25%, অর্থাৎ ইচ 25% রিডাকশন অফ দ্য প্রাইস 5 more cards will be sold each month. Okay, fine. At what price would the cards be sold in order to maximize total monthly profit? তাহলে আমরা আগের মতোই যে তাহলে আমার জিনিসটা কি, যে ইউনিট ইনটু ইউনিট প্রাইস অর ইউনিট কস্ট, রাইট? ঠিক আছে, তার মানে ইউনিট কস্ট দেওয়া আছে, ইউনিট প্রাইস দেওয়া আছে, এখন আমার ইউনিটটা ডিটারমাইন করতে হবে। তো এখানে কাহিনীটা হচ্ছে, তাহলে বর্তমানে দেখি সেলসের কী অবস্থা সেটা দেখি। তাহলে বর্তমানে জিনিসটা বেচা হয় হচ্ছে 10 টাকায়, ওই যে আগের পেজে বলছে না, এই পেজে বলছে যে বেচা হয় হচ্ছে 10 টাকায়। তো সরি 10 টাকায় বেচা হইলেও তাহলে কয় ইউনিট বেচা হচ্ছে? তাহলে বর্তমানে 25 ইউনিট হয়, ঠিক আছে, বর্তমানে 25 ইউনিট বেচা হয়। আর প্রতিবার 25 পয়সা কমায় দেওয়ার কারণে 5টা করে কার্ডের সেলস বাড়ে। তাহলে একবার 25 পয়সা কমাইলে যদি 5টা কার্ডের সেলস বাড়ে, তাহলে ধরে নিচ্ছি মনে মনে যদি আমরা ধরে নিই যে এক্স বার দাম কমছে বা বাড়ছে, তাইলে একবার 25 পয়সা কমাইলে যদি সেলস 5টা বাড়ে, তাইলে এক্স বার 25 পয়সা বাড়াইলে সেলস বাড়বে হলো 5x, যেহেতু বাড়বে তাই প্লাস। ধরলে পরে প্রবলেম হবে, এক্স কে প্রাইস ধরতে হবে, নিউ প্রাইস এক্স। আগের অঙ্কটাতে তো এক্স ছিল, নিউ প্রাইস ছিল 10 - x এই টাইপের। 10 এর থেকে যেহেতু কমাবো, এইজন্য 10 - x করতে হবে। এর আগে 5 - x করছিলাম কারণ বাড়া ছিল, x - 5 করছিলাম কারণ বাড়া ছিল। আচ্ছা, তো ওই অঙ্ক x ছোট হবে, 10 এর থেকে ছোট হবে, এই কারণে 10 - x ধরে করা লাগবে। 10 তো এটা রেভিনিউয়ের ক্ষেত্রে, 10 হচ্ছে প্রাইস, ওই যে প্রাইস। আচ্ছা প্রাইস পরে দেখতেছি। সো আগে দেখি যে হচ্ছে আসলে কয় ইউনিট আমার সেলস হচ্ছে, বর্তমানে সেল হচ্ছে 25 ইউনিট। তাহলে ধরে নেই যে আমি যদি এক্স বার 5 টাকা করে প্রাইস কমাই, তাহলে কি ঘটে? একবার 5 টাকা করে প্রাইস কমাইলে একবার 25 পয়সা করে প্রাইস কমাইলে 5টা বেশি কার্ড বেচা হয়। তাহলে এক্স বার 25 পয়সা করে বাড়াইলে এক্স বার 25 পয়সা করে কমালে কার্ড বেচা হয় 5টা বেশি, মানে 5x। দ্যাট মিনস 25 + 5x, এইটা হচ্ছে আমার কত ইউনিট সেল হইল। ফাইন, এখন আমার টোটাল সেলিং প্রাইসটা লাগবে, ঠিক আছে। ইউনিট সেলিং, এইখানে বিষয়টা হয়েছে কি যে আমার প্রাইস কমায় দেওয়ার ফলে সেলস বাড়ছে, অ্যাট দ্য সেম টাইম সেলস বাড়লেও যেহেতু আমি প্রাইস কমায় দিছি, তাই রেভিনিউ একটু কমে আসছে, ঠিক আছে। ম্যাথ মিলবে না? আচ্ছা দেখি করে দেখি হয় কি না অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে ব্যাপার। 25 + 5x হচ্ছে আমার কত ইউনিট সেল হইলো, আর টোটাল এখন আমার রেভিনিউটা কি? তাহলে যেহেতু সেলস বাড়ছে, তার মানে রেভিনিউয়ে কিছু চেঞ্জ আসবে, ঠিক আছে, রেভিনিউয়ে কিছু চেঞ্জ আসবে। তাহলে বর্তমানে সেলিং প্রাইস হচ্ছে 10 টাকা, আর এখান থেকে ও টাকা কমাইতেছে হচ্ছে, একবার টাকা কমাই হলো 25 টাকা, এই 25 পয়সা। তার মানে যদি এক্স বার কমায় তাহলে 10 - 0.25x আসে, এইটা হচ্ছে আমার রেভিনিউ বা এই সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস ইনটু ইউনিট, দ্যাট মিনস এটা হবে আমার টোটাল এই প্রফিটের ফাংশন, ঠিক আছে। সো তাইলে এইটার যদি আমরা গুণ করি, অর্থাৎ 25 + 5x ইন্টু 10 - 0.25x, ঠিক আছে। এইটা যদি এখন হয় আমার এই প্রাইসের ফাংশন, মানে প্রফিটের ফাংশন, দ্যাট মিনস পি অফ এক্স,
তাহলে চলেন দেখি অ্যাকচুয়ালি হয়েছে কিনা। 10 মাইনাস এক্স বাই 25 না 10 মাইনাস এক্স 10 মাইনাস এক্স বাই 25 10 মাইনাস এক্স বাই 0.25 দাঁড়ান তো কেন 10 মাইনাস এক্স বাই 25 কেন হওয়ার কথা? একবার যদি 25 পয়সা কমে এক্স কে কি ভেরিয়েবল ধরতেছো? এক্স কে তুমি প্রাইস ধরতেছো না? না না আমি বার ধরার তো বার ধরে করলে তোমার লাস্টে যেটা আসবে ওটাতে প্রাইসে কনভার্ট করা তো টাফ হয়ে যাবে, তাই না? না আমরা টাফ তো হবে এক্স কেন? কে সবসময় ভেরিয়েবলটা রাখি যে এক্স হচ্ছে প্রাইস, ম্যাথ অনুযায়ী ভেরিয়েবলটা হচ্ছে হলো প্রাইস, তাই না? সব ম্যাথে কি ভেরিয়েবলকে এক্স ধরা হয়েছে? হ্যাঁ, না তো। এর আগে তো ওটাতে তাই আচ্ছা আমি বলি, এখানে এখানে তো হলো আমি প্রাইস কমাবো, যদি আমার প্রাইস 10 থাকে এবং আমি যদি প্রাইস কমাই তাহলে 10 এর চেয়ে অবশ্যই প্রাইস এখন ছোট হবে, এজন্য আমরা 10 মাইনাস এক্স করতেছি। হুম তাইলে আমার আর আমি যদি একবার 25 টাকা আমি যদি একবার 25 পয়সা কমাই তাহলে 10 মাইনাস 25 হইতো। এখন এক্স বার যদি 25 পয়সা কমাই তাহলে 10 মাইনাস 0.25 এক্স। আচ্ছা আমি বলি শোনেন, এই জায়গায় 10 থেকে যদি নতুন প্রাইস বাদ দেই তাহলে দেখা যাবে হলো একটা ভ্যালু পাওয়া যাবে, ওটাকে যদি আমরা 0.25 দিয়ে ভাগ দিই তাহলে আমরা বার পাবো, অর্থাৎ যত বার করে 0.25 হলো কমবে আমার হলে ইউনিট ইনক্রিজ করবে 5 করে, এরকমই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটাই আমি ওই ম্যাথের ক্ষেত্রে বলছিলাম, ওই যে এক্সাম্পলের ক্ষেত্রে যে 1 দিয়ে ভাগ দেওয়া লাগে, ওখানে এখানে 1 ছিল 0.25 দেখে দিয়ে বোঝা ভাগ যায়। দেওয়া লাগে। হ্যাঁ, 1 ছিল দেখে বোঝা যায়নি, তখন তো আমার কথা কেউ পাত্তা দিল না। বিষয়টা এরকম এত ইজি না। এখানে শোনেন, এখানে বলছে যে প্রতি 0.25 এর জন্য 5টা ইউনিট করে হলো আমার হলো সেলস ইনক্রিজ হয়, তাই না? আচ্ছা অর্থাৎ আমের প্রাইস কত কমাবো, এখানে আমি বের করলাম 10 মাইনাস এক্স, এটাতে আমার কত প্রাইস কমলো এটা বের হলো, সেটাকে আমরা যদি 0.25 তে ভাগ দেই তাহলে আমরা পাবো হলো যে প্রতি 0.25, ঠিক আছে? মানে আমি সলিউশনটা কোন একটা দিচ্ছি। নির্দিষ্ট প্রাইস, কোন একটা নির্দিষ্ট প্রাইস মানে পরিমাণ প্রাইস কমাইলে সেটা কতবার কমানো হলো 0.25 করে, বুঝছেন? আচ্ছা যেমন যদি আমরা 1 টাকা কমাই তাহলে 0.25 কতবার কমছে, ভাগ দিলে 4 বার কমছে, তাহলে আমার হলো সেলস বাড়বে হলো 5 গুণন 4, এরকম। আচ্ছা আচ্ছা দেখলাম ওইটা। আচ্ছা আমরা যেভাবে করতেছি সেটা হচ্ছে দাঁড়ান তো, এখানে এক্সট্রারে ধরছি কি যে কতবার প্রাইস কমাবে বা বাড়াবে সেটা না। হ্যাঁ ধরছি, কিন্তু এটা তো ধরো এক্স তো এখানে প্রাইস, এক্স কে প্রাইস ধরে করতে হবে, লজিক্যাল না যে লজিক্যাল না হওয়ার কি কারণ? আমরা কোশ্চেনে যেটা বের করতে বলছে সবসময় কি সেটারে এক্স ধরি বা ধরার কোনো এরকম নিয়ম আছে? সুবিধার্থে ধরি, নিয়ম নাই, সুবিধার সুবিধার্থে জন্য কথা ধরি। বলতেছি আর কি। আচ্ছা এখানে তো বোঝা মানে একটা জিনিস বুঝলে হচ্ছে যে আমরা 2.5 করে কমাইলে আমার হলো 5টা করে ইনক্রিজ করে, অর্থাৎ আমি যদি $1 কমাই তাহলে আমার কয়বার 2.5 কমাই? 4 বার কমাইতে হচ্ছে। 4 বার কমাইলাম না, তার মানে একবার 2.5 কমাইলে আমাকে 5টা করে ইনক্রিজ হয় সেলস, তাহলে 4 বার কমাইলে আমার 4 গুণন কত হবে 5, মানে হলো 20টা ইনক্রিজ করবে, এরকম হবে। এরকমই হবে নাকি আপনার সলিউশনে? হ্যাঁ, সলিউশন তো যে গ্রুপে দিছি ওই
কি বলে এক্স কে প্রাইস ধরে করতে হবে। আর যেহেতু বলছে 10 থেকে কমবে, তাহলে 10 মাইনাস এক্স, এক্স হচ্ছিল নতুন প্রাইস, আমরা এক্সাম্পলে এক্স কে প্রাইসই ধরছিলাম। তো 10 মাইনাস এক্স এটা হচ্ছে হলো এত টাকা কমবে, কিন্তু একবার কমে হচ্ছে হলো 0.25 করে। তাহলে উপরে 10 মাইনাস এক্স ডিভাইডেড বাই 0.25 করলে আসবে হচ্ছে হলো কতবার কমবে, যেটাকে যে মেয়েদি ভুল করে এক্স মনে করতেছে, ওটা হচ্ছে হলো আসলে 10 মাইনাস এক্স বাই 0.25। এটা করলে কতবার 0.25 করে কমবে। তাহলে ওই কতবারকে 5-এর সাথে গুণ যোগ 25, এটা হচ্ছে হলো টোটাল ইউনিট, টোটাল সেলস ইউনিট, এভাবে আসবে। আচ্ছা, এই যে সেম প্রসেস, এই এটার মধ্যে সেম প্রসেস, জাস্ট খালি 10 আগে আসে এক্স পরে গেছে, এই আর কি, কারণ 10 থেকে কমতেছে এই কারণে। আর ওখানে 1 দিয়ে ভাগ করে দেখায়নি, কারণ একই আসে 1 দিয়ে ভাগ করে। হ্যাঁ, 1 দিয়ে ভাগ করে দেখায়নি, ওটাই তো তখন ওই যে বলতেছিলাম অনেকবার। আচ্ছা, এই এক্সাম্পলটা তো বইয়ের মধ্যে দুইভাবে করা ছিল। একভাবে আমরা এই যে এই নতুন প্রাইসকে এইখানে আমরা হচ্ছে এই যে নতুন প্রাইসকে এক্স ধরে করছিলাম, আর এরপরে কিন্তু আরেকটা মেথড দেওয়া ছিল যেখানে ওটা প্রফিট ধরে করছে, এন কে প্রফিট ধরে করছে, কিন্তু বার ধরে করে নাই। আপনি যে বার ধরে করতেছেন, বার ধরে করে নাই। তাহলে সিন্স দ্য নাম্বার অফ শার্টস সোল্ড ইন এক্সাম্পল ইনক্রিজ ইন প্রাইস, তাইলে এই যে এইটাও তো করছে যে যতবার 1 টাকা ইনক্রিজ হবে ওইটারে আমরা এন ধরছি, এটারই তো বার ধরছে। এত কনফিউশন ক্রিয়েট করার তো দরকার নেই, আমরা যেভাবে করলাম ওইভাবে করি। মানে আমরা যেভাবে এক্সাম্পলে করছিলাম এক্স কে প্রাইস ধরে, ওইভাবেই করি, সমস্যা কি? সমস্যা আছে? এই অঙ্ক এমনি মুখস্থই করা লাগে না, এমনিতেও মানে যেভাবে করলাম ওইভাবে করি, আবার অন্যভাবে কেন করবো? একই প্রসেসে এটা তো না না, এটা মনে হয় বোঝা যাওয়ার কথা যে এইভাবে করলে কন্ডিশন হলো, এইভাবে করলে সময় একটু কম লাগবে, কারণ ফাংশনটার সাইজ ছোট। করেন করে আপনি এক্সপেরিমেন্ট করেন, ওভাবে তো বুঝিনি করবো কেমন। সেটাই তো কথা, যে আমরা একভাবে বুঝছি আরেকভাবে না করি। বোঝার মতো তো এত তাহলে সবাই কি এক্সামে এই মেথডটা ফলো করার ট্রাই করতেছেন? আমি যখন ফার্স্ট টাইম দেখছিলাম আমার কাছে কিন্তু ওইটার চাইতে এই যে পরেরটা ইজিয়ার লাগছিল। মানে এই জিনিসটা পরেরটা তো পুরো ম্যাথ করে নাই, পরেরটা তো আপনাকে না করে নাই, কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এন হইলো এতবার বাড়ছে। মানে আগে ধরেন ছিল 5 টাকা, 5 টাকার সাথে আমি যতবার ইনক্রিজ করতেছি ততটা ইয়ে করে দিলাম। সুবিধা মনে হতে পারে, এটা ডিপেন্ড করে একজনের কাছে এক একটা সুবিধা মনে হতে পারে। আমরা যেহেতু করছি অলরেডি একটা প্রসেস, ওই প্রসেসে আগাই, সমস্যা নেই। ওইটাই কি ধরছিলাম আমরা? ওটা এক্স কে প্রাইস ধরছিলাম, এক্স কে নতুন প্রাইস ধরছিলাম না? আচ্ছা হ্যাঁ, এক্স কে নতুন প্রাইস ধরছিলাম, ওটা ওই নিয়মে প্রাইসটা বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। নতুন কোন প্রাইসে প্রফিট ম্যাক্সিমাইজ হবে এটাই তো জানতে চাইছি, তো আবার ঘুরাবো। তাইলে কস্ট হচ্ছে 5 টাকা, আর বলছে যে হচ্ছে বর্তমানে টাকা হলো 10 টাকা, বেচে হচ্ছে 25টা, তার মানে 25টা। দ্য স্টোর ইজ প্ল্যানিং টু লোয়ার ইটস 25 সেন্ট রিডাকশন, প্রতি 25 সেন্ট রিডাকশন ইন দ্য প্রাইসে 5 মোর কার্স উইল বি সোল্ড ইচ মান্থ। ওকে, তাহলে কয়টা বেচে? বর্তমানে বেচে হচ্ছে 25টা, তাহলে প্রাইস কমায় দিলে কত কমাবে? কমাবে হচ্ছে হলো 10 মাইনাস এক্স কমাবে, 10 হচ্ছে হলো 10 থেকে কমাবে আর কি, 10 মাইনাস এক্স। আচ্ছা, তাহলে কি আমরা কি ফার্স্টে প্রাইস নিয়ে কথা বলতেছি? প্রাইস, হ্যাঁ প্রাইস নিয়ে কথা বলতেছি। তাহলে প্রাইস বর্তমানে প্রাইস ছিল 10 টাকা, কমাবে, কমাইলে মাইনাস, নতুন প্রাইস এক্স, নতুন প্রাইস হচ্ছে এক্স, তাইলে এক্স, হ্যাঁ এক্স কে এরকম না 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 এরকম না না, পুরোটাকে ভাগ যাবে, পুরোটাকে যাবে। আমি বুঝাই, দেখেন 10 থেকে নতুন প্রাইস বাদ দিলে কি থাকে? যত টাকা কমাছেন তত টাকা না, কিন্তু আমাদের তো বলছে 25 সেন্ট হলে 5, তাহলে 25 সেন্ট কতবার আসছে? এই যে নতুন আমি যে টাকা কমাইছি এটার মধ্যে 25 সেন্ট কতবার আছে? 10 মাইনাস এক্স করলাম, এটা এইটুকু তো টাকা তো কমছে, ধরেন 10 মাইনাস 5 টাকা কমছে। এখন 5 বাই হচ্ছে হলো 0.25 যদি দিই, তাহলে 0.25 এতবার কমছে, ঠিক কিনা? হ্যাঁ, মানে 0.25 দিয়ে ভাগ করার অর্থ আমার হচ্ছে যে ধরেন একটা পুরো জিনিস ছিল, কতবার আছে? 0.25 কতবার আছে? একটা জিনিস ধরেন একটা জিনিস এই পুরাটা একটা জিনিস ছিল, তো এটার আমি কতবার 0.25 করে ভাগ করতেছি, সো এই রেজাল্টটা আমাকে দিবে হচ্ছে 10 - x / 0.25। হ্যাঁ এক্স্যাক্টলি এটাই তো, ওই বারের সাথেই তো 5 আমরা গুণ দিব, কতবার 0.5 কমছে এটার সাথেই তো 5 গুণ দিব, তাই না? 5 কেন গুণ হচ্ছে? কারণ ও 5 একবার কমলে
একবার কমলে 5 কমে, তাহলে এতবার কমলে এতবার গুণ 5। এতবার গুণ 5 ওই আরে পুরোটার সাথে রে বাবা, পুরাটার সাথে কেন হইলো? যদি 0.5 আমি বলি শোনেন, যদি শুধু 0.25 কমতো, ধরেন যে 10 থেকে হলো এখন নতুন প্রাইস হচ্ছে 9.75, আমরা ভাগ করে কত পাইতাম? 0.25, হ্যাঁ তাই না? হ্যাঁ। এটার জন্য আমার হলো, এটার জন্য এই 0.25 কমার জন্য আমার কিন্তু 5 টাকা করে বাড়তেছে। তাহলে যোগ হওয়ার কথা ছিল না? গুণ হবে রে ভাই, মানে প্রতিবারের জন্য যে বাড়তেছে, বুঝেন? নেই আচ্ছা, প্রতি আমার কথা শুনে সিম্পলি বলি, প্রতি একবার 25 সেন্ট কমলে 5 টাকার বেশি সেল হয়, ঠিক কিনা? প্রতি একবার 25 সেন্ট, হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রাইস এখন কমে x হইছে, তাহলে 10 মাইনাস x এটার ফলে কি বের হচ্ছে? যে টোটাল কত কমলো? হ্যাঁ, তাহলে টোটাল আর 25 এর গুণিতক আকারে কত কমছে এটা বলতে গেলে আমার এই 0.25 দিয়ে ভাগ দিতে হবে, রাইট? হ্যাঁ, 0.25 দিয়ে ভাগ দিলে 0.25 কতবার কমছে এটা বের হবে। হ্যাঁ, পাইলাম। 0.25 যদি একবার কমলে 5টা বাড়ে, ও হ্যাঁ হ্যাঁ, এবার বুঝছি। তাহলে এতবার বাড়লে, এই যে বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিম্পল কিন্তু 0.25 একবার কমলে 5 টাকা বাড়ে, তাইলে এতবার 0.25 কমলে ইনটু 5 টাকা বাড়ে, রাইট? রাইট, এক্স্যাক্টলি রাইট। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার এসপি, সেলিং প্রাইস। না, এটা সেলিং প্রাইস না, এটা আমার এক্সট্রা কতটুকু সেল বাড়লো, কতবার কমানো, এটা বাড়বে, সেলিং বাড়বে, এক্সট্রা যোগ হবে, এটা 25 সাথে যোগ হবে। প্রাইস কমানোর ফলে এতটুকু সেল আমার বাড়ছে, তাহলে 25 এর সাথে এতটুকু সেল যোগ হবে, ঠিক কি না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এইটা সেলিং, মানে এইটা হচ্ছে এখন নতুন সেলিং, আর এর আগে 25টা সেল হইতো, তাহলে 25টা আগের সেলিং প্লাস নতুন সেলিং, এখন এটা হচ্ছে আমার টোটাল সেলিং। 25টা নতুন আগের সেলিং, আর এখন আমরা প্রাইস কমার ফলে এতগুলো সেলিং হইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে দুটো যোগ করে দিব, তাহলে টোটাল সেলিং প্রাইস, রাইট? এসপি টিএসপি গেল, প্রাইস না, ইউনিট। ও হ্যাঁ, ইউনিট, টিএসইউ লিখছিলাম, হ্যাঁ, টোটাল সেলিং ইউনিট। আর এইটা কি ইউনিট নাকি? না না না, এইটা তো হচ্ছে এক ইউনিটের এখন বর্তমান ইউনিট প্রাইস। আরে প্রাইস না তো রে বাবা, এগুলো হচ্ছে ইউনিট। আপনি 10 মাইনাস x করে যখন 0.25 দিয়ে ভাগ দিচ্ছেন, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইটাই তো টিএসইউ, রাইট রাইট রাইট, এটাই টিএসইউ। তাহলে এইটাই কি আমার ফাংশন? না, এটা হচ্ছে আমার ইউনিট ফাংশন, সেলস ফাংশন। না না, ইয়া গুণ হবে, এটার সাথে গুণ হবে প্রফিট ফাংশন, প্রফিট গুণ হবে, হ্যাঁ হ্যাঁ। তাহলে প্রফিট হচ্ছে x মাইনাস বর্তমান x মাইনাস 5, হ্যাঁ, x মাইনাস 5 5 টাকা হচ্ছে খরচ, এটা হচ্ছে আমার প্রফিট। এই যে চলে আসে আমাদের, তাহলে ইউনিট প্রফিট ইনটু ইউনিট, রাইট? আচ্ছা, তাহলে দেখেন, আমি আবার কোশ্চেন সহ ইয়াটা রিক্যাপ করি। তো আপনি ওই যে হোয়াইট বোর্ডে যান। তাহলে আমাকে বলছিল যে হচ্ছে ইয়া করো, তাহলে আমাকে বলছিল হচ্ছে একটা দোকানে বর্তমানে 25টা করে কার্ড বেচা হয়। তো 25টা কার্ড বেচা হয়, প্রত্যেক কার্ডের ইউনিট কস্ট হচ্ছে 5 টাকা, ইউনিট সেলিং প্রাইস হচ্ছে 10 টাকা, ফাইন। তো এখন দোকানদার করছে কি, এখন যে 25 টাকা সেল হয়, সে করছে কি সেলস বাড়ানোর জন্য দাম কমানোর সিদ্ধান্ত নিছে। তাহলে দাম কতটুকু কমবে? সে বলছে যে প্রতিবার 0.25 দাম কমাইলে সেলস বাইরে যায় 5টা কইরা, তা প্রতিবার 0.25 করে দাম কমাইলে সেলস বাইরে যায় 5 টাকা, সরি 5টা ইউনিট। তাহলে আলটিমেটলি আমার জিনিসটা হচ্ছে যে, আমার যদি আমি এখন ধরে নেই এক্স হচ্ছে এনপি, নিউ প্রাইস, তাহলে এক্স যদি নিউ প্রাইস হয়, তাহলে আগের প্রাইস ছিল কত? 10 টাকা। তাইলে প্রাইস, নতুন প্রাইস x টাকা, আগের প্রাইস 10 টাকা, তার মানে প্রাইস টোটাল বাড়তেছে হচ্ছে x মাইনাস 10 টাকা। তো এইটাকে আমরা যদি কতবার 0.25 বাড়ানোর ফলাফল হিসাবে এই x মাইনাস 10 হয়েছে এইটা অ্যাজিউম করতে চাই, তাহলে আমাকে 0.25 দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ ধরেন আপনি একটা পুরা জিনিসকে বলতেছেন যে এই পুরা জিনিসের মধ্যে কতবার ধরো 0.25 আছে, এটা অ্যাজিউম করো, তাইলে এইভাবে আপনি যতবার ভাঙতে পারবেন ওই ততবার 0.25 হয়েছে। সো এইখানেও বিষয়টা এরকম যে এক্স মাইনাস 10 হচ্ছে টোটাল ইনক্রিজ, বাট এইটা 0.25 বাড়ানোর ফলাফল হিসাবে কতবার ইনক্রিজ হয়েছে সেটা জানতে চাইলে আমাকে অবশ্যই 0.25 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে দিলাম, তো দেওয়ার পরে যে কাজটা হয়েছে 0.25 ভাগ দেওয়ার পরে এই ভাগটা তো আকাশ থেকে নিয়ে আসেনি, এটার একটা ইম্প্যাক্ট থাকবে। সো এই ইম্প্যাক্টকে নিউট্রালাইজ করার জন্য আমার এই ইউনিট সেলিং বাড়তেছে 5 টাকা করে প্রতিবারে।
ঠিক আছে না? ইউনিট সেলিং প্রতিবারে বাড়তেছে হচ্ছে এই এত টাকা, তাহলে এইটা হচ্ছে বর্তমানে আমার টোটাল সেলিং ইউনিট। আবার বলি, এটার সাথে প্রযোজ্য হবে তো? হ্যাঁ হ্যাঁ টোটাল সেলিং ইউনিট। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটার সাথে প্রযোজ্য হবে। কেন টোটাল সেলিং ইউনিট? এটা হচ্ছে এনএসইউ, নর্থ সাউথ ইউনিভার্সিটি বা নিউ সেলিং ইউনিট। ঠিক আছে, নিউ সেলিং ইউনিটটা হচ্ছে বর্তমান টোটাল যেটা প্রাইস সেটা থেকে আদিম যুগের প্রাইসটা বাদ দিলাম, তাহলে এইটাই তো আমার 10 - x হবে, কারণ x 10 থেকে ছোট হবে, কমবে। x সব সময় ও আচ্ছা আচ্ছা, প্রাইস তো এবার বাড়ছে, রাইট রাইট রাইট। আগের বার প্রাইস কম ছিল, এক্সাম্পলে প্রাইস কম ছিল, প্রাইস এবার, আর এইখানে এক্সাম্পলে এইখানে হচ্ছে প্রাইস বাড়ছে। ডিলিট করে কেমনে? ইরেজারটা কোথায়? যেটা না, আচ্ছা আচ্ছা, মানে আমার বর্তমানে যে বর্তমান প্রাইস হচ্ছে আমার x টাকা, খুবই ভালো কথা, কিন্তু সেই এক্সট্রা 10-এর থেকে কমে গেছে, তাই 10 - x, দ্যাট মিনস আমার আগে ছিল 10 টাকা প্রাইস, এখন প্রাইস কমে গিয়ে x টাকা হয়েছে, তার মানে 10 - x। এইটা হচ্ছে আমার এখন টোটাল ইনক্রিজটা, রাইট? তো এইটাকে যদি আমি এখন জানতে চাই যে কতবার 0.25 টাকা করে বাড়ানোর ফলে এই ঘটনাটা ঘটছে, তাহলে আমার আসলে এই টোটালটা যদি আমি 0.25 দিয়ে ভাগ দিয়ে যাই, তাইলে ওই বারটা পাবো। হ্যাঁ, তোমার কাছে 10 টাকা আছে, তুমি 2.5 টাকা করে কয়জনকে ভাগ করে দিতে পারবা? তার মানে কি, আমাকে ওই 2.5 টাকা দিয়ে ভাগ করে দিলে যেটা আসবে ওইটাই হবে আমার বার, যে অতবার তুমি 2.5 টাকা সবাইকে ভাগ করে দিতে পারবে। ওকে ফাইন, ঠিক আছে, বুঝলাম। তো এই যে এই কাজটা ঘটলো, এইটার ফলে কি হয়েছে, প্রতিবার 2.5 টাকা দিয়া 2.5 টাকা কমানোর ফলে প্রায় আমার সেলিং বাইরে গেছে 5 ইউনিট করে, তাহলে এইটা এখন বর্তমানে নতুন সেলিং ইউনিট। আর আগে সেল কত হইতো? আগে সেল হইতো 25 ইউনিট, তাইলে 25 প্লাস এইটা, যেহেতু এখন সেলস বাড়তেছে, ফাইন, তাইলে এইটা সহ আমরা যেটা পাইলাম এটা হচ্ছে টোটাল সেলিং ইউনিট গেল। এইবার আমার টোটাল সেলিং ইউনিটের সাথে টোটাল সেলিং প্রাইসটা গুণ দিতে হবে, ঠিক আছে? টোটাল সেলিং প্রাইস তাহলে এখন কত হবে, মানে টোটাল সেলিং প্রাইস না, মানে টোটাল প্রফিটটা গুণ দিতে হবে, যেহেতু আমরা এখন প্রফিট নিয়ে কথা বলবো, কোশ্চেনে প্রফিটের কথা বলছে। সো প্রফিটের কথা যদি বলি, তাইলে আমার প্রফিট কত হবে, যে যত রেভিনিউ তত থেকে যত কস্ট ছিল তত। সো কস্ট ছিল 5 টাকা, আর রেভিনিউ এখন আমার হইতেছে হচ্ছে রেভিনিউ এখন আমার হইতেছে 10 x টাকা। হ্যাঁ, কারণ নতুন প্রাইস হয়েছে আমার x, ঠিক আছে? এনপি নতুন প্রাইস হচ্ছে x, আর সব সময়ের কস্ট, ঠিক আছে, অলওয়েজ কস্ট বা কস্ট হচ্ছে আমার 5 টাকা। কস্টের মতো ফিক্সডই আছে। নতুন প্রাইসটাকে যেহেতু আমরা x টাকা ধরে নিছি, তাইলে এখন আমার এইটা হচ্ছে আমার কি বলে টোটাল সেলিং ইউনিট, আর এটা আমার ইউনিট প্রফিট, মানে বর্তমান নিউ ইউনিট প্রফিট, এনইউপি, নিউ ইউনিট প্রফিট। তো এই দুইটা এখন গুণ করে দিলে এখন আমি পেয়ে যাব পি অফ এক্স ফাংশনটা। হ্যাঁ, তো পাইলাম। তো ফাইনালি এখন এটাকে আমাকে ওই যে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে, ওইটা 0 ধরতে হবে, ধরে এক্সের ভ্যালু বাইর করতে হবে। তো ভ্যালু বের করলাম, এখন আমার হচ্ছে একটা ওই ম্যাক্সিমাম বা মিনিমাম কোথায় আছে ওটার জন্য রেঞ্জ ক্যালকুলেট করতে হবে। তো রেঞ্জ হচ্ছে নতুন প্রাইস যেহেতু সে কমাইছে, তো এটা কি কোনো দিন মানে এরকম হওয়া সম্ভব কি নাই যে 0 থেকে 10-এর মধ্যে এরকম? 10-এর থেকে কম হবে, কিন্তু 0 কি হবে? মিনিমাম 0 তো হওয়ার কথা না। সেটাই, ধরেন 0 হওয়া উচিত না, তো তাই আমরা এইটা দিই। সম্ভবত 5 হবে, 5, কারণ কস্ট তো 5, তাই না? এর আগের ম্যাথে কত বলছিলাম? ও ভালো কথা, কস্ট কিন্তু 5 টাকা। কস্ট 5 টাকা মানে কি, সে কোনো দিন লসে প্রোডাক্ট ছাড়বে না, দাম কমাবে বাট লসে প্রোডাক্ট ছাড়বে না। তার মানে তাকে ইদার 5 টাকা বা 5 টাকার বেশি দামে, কিন্তু 10 টাকা বা 10 টাকার নিচে ছাড়তে হবে, কারণ আগেই তো দাম ছিল 10 টাকা। সে যদি 10 টাকা থেকে দাম কমাইতে চায়, তাকে হয় 10 টাকাই রাখতে হবে আর 10-এর থেকে কমাইতে হবে, বাট এতও কমাইতে পারবে না যে সেটা ওই কমটা এই কস্টের থেকেও কম হয়ে যায়, মানে 5-এর থেকেও কম হয়ে যায়। এখানে আমার একটা কাহিনী আছে। এর আগের ম্যাথে ওই রেঞ্জ বের করার সময় যে ওখানে কিন্তু কস্ট 2 টাকা ছিল, কিন্তু আমরা 2 টাকাকে কিন্তু ইন্টারভালের ছোটটা মনে করি, তখন আমরা 5 টাকা করছি। 5 টাকা কেমন করে জানি বের করছিলাম? 5 টাকা বের করছিলাম কারণ ওইখানে আগেই দাম ছিল 5 টাকা, আমার কস্ট 2 টাকা আগে, ঠিক আছে, বাট পরবর্তীতে যখন আমি দাম কমাইতে চাইছি তখন আমি যদি ওই আগের সেলিং প্রাইস 5 টাকা থেকে কমাই, আগের কস্ট ভালো কথা, আগের কস্ট 2 টাকা ছিল ভালো কথা, মানে আগের ম্যাথের কথা বলতেছি, ওখানে কস্ট 2 টাকা ছিল ভালো কথা, কিন্তু আগে সেলিং প্রাইস ছিল 5 টাকা, এখন আমি সেলিং প্রাইস থেকে বাড়াবো, ঠিক আছে? এমনভাবে আমি বাড়াইতে পারবো না যে সেলিং প্রাইস আসলে আমার 5-এর নিচে চলে যায়, তাইলে তো আর হচ্ছে না। মানে আপনি
কস্টের থেকে বেশি কিনা সেইটা কনসিডার করবেন, কিন্তু সেটা কনসিডার করার আগে আরেকটা জিনিস ভালোভাবে কনসিডার করবেন, সেটা হচ্ছে ওই মানে কস্ট আর রেভিনিউ জিনিসটা সেন্স মেক করতেছে কিনা। যেমন এই ম্যাথের ক্ষেত্রে আমার প্রাইস আগে ছিল 10 টাকা, এখন আমি প্রাইস কমাচ্ছি। এই ম্যাথের ক্ষেত্রে এটা রিলেটেবল না। এই ম্যাথে এক্স কিন্তু দাম বোঝায় না, এই ম্যাথে এক্স বলতে বোঝানো হয়েছে কয়বার। হ্যাঁ মিয়া কইতে আইলা তুমি আবার কি বলে তুই আবার কি এই মিয়া কইতে আইলা তো কোন করে বাবু মিয়া বার কখন হলো এখানে তো প্রাইস এ ভাই বারটার বাদ দিয়ে দিছি ঝামেলার জন্য। এই শুনেন আমি এই যে এই টোটকা বলে দেই। টোটকা হচ্ছে যখন লেখা রাখেন, যখন দাম কমাবে দোকানদার, যখন দাম কমবে তখন রেঞ্জের ক্ষেত্রে আদিম কস্ট, মানে কস্ট তো সাধারণত চেঞ্জ হয় না, ইন্টারভাল দাঁড়ান, আদি কস্ট, তখন রেঞ্জ আদি কস্ট থেকে আদি প্রাইস পর্যন্ত হবে, আদি প্রাইস পর্যন্ত। তো রেঞ্জ অথবা ইন্টারভাল যেটা, ঠিক আছে। যখন দোকানদার দাম কমাবে তখন ইন্টারভালটা হবে আদি কস্ট থেকে আদি প্রাইস পর্যন্ত। আর যখন দোকানদারের দাম বাড়াবে, যখন দোকানদার দাম বাড়াবে, যখন দাম বাড়াবে তখন ইন্টারভাল হবে, ইন্টারভাল হবে কত পর্যন্ত জানি, আদিম শুরু হবে হলো প্রাইস থেকে, আদিম প্রাইস থেকে না, আদি প্রাইস থেকে দাম বাড়াবে, প্রাইস থেকে আদিম প্রাইস থেকে দাম বাড়ার পর টোটাল যত প্রাইস হইলো কত পর্যন্ত নাকি? না টোটাল প্রাইস হবে না, না ওটা হবে হলো সেলস প্রাইস জিরো কোন পর্যন্ততে, হ্যাঁ জিরো হয়, মানে ওই ফাংশনটা কত বছরে না, ওই সেলস ফাংশন জিরো হবে আর কি, সেলস ইউনিট ফাংশন কত জিরো হবে আদিম প্রাইস থেকে সেলস ফাংশন কত এক্স এ জিরো বসালে কোনো লাভই হবে না, মানে সেলস জিরো হবে, লাভই হবে না এরকম। হ্যাঁ সেলস ফাংশন থেকে কত সেলস না লাভ বসালে পি জিরো হয়ে যায়, সেলস না লাভ ওটা প্রফিট, প্রফিট, হ্যাঁ হ্যাঁ প্রফিট জিরো হয়, যেটা আমরা বানালাম ওটা সেই ফাংশন পর্যন্ত। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তাহলে যখন দাম কম হবে তখন রেঞ্জ হবে আদি কস্ট থেকে ইন্টারভাল প্রাইস, আদি কস্ট থেকে আদি প্রাইস পর্যন্ত। আচ্ছা তাহলে কম মানে কম কম, মানে যখন দাম কমাবে তখন ওই কম সময়েরটা হিসাব হবে, মানে আদিম যুগেরটা হিসাব হবে। আর যখন দাম বাড়ায় দিবে তখন ইন্টারভাল হবে আদিম যুগ থেকে শুরু হয়ে কত করলে আমার সেলস জিরো হয়ে যাবে ওই পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, মানে প্রফিট জিরো হবে ওই পর্যন্ত। ভাই ইয়া করেন ফার্স্ট মুভ করেন, ওই ইয়াগুলো সময় নাই। তাইলে এইভাবে করে ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে বের করবেন, ফার্স্ট ডেরিভেটিভ বের করার পরে হচ্ছে ইয়া করবেন, ওই মেইন ফাংশনে ইন্টারভালের দুইটা পয়েন্ট আর ফার্স্ট ডেরিভেটিভের ক্রিটিক্যাল পয়েন্ট বসায় দিবেন, যেটা আসবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, মানে যেটা ম্যাক্সিমাম আসবে সেটা ম্যাক্সিমাম অ্যান্সার গেল। ফাংশনটা একবার বানায় দেখেন, এই যে ফাংশন বানানো হয়েছে তো, একবার বানায় দেখেন, এই যে ফাংশন, এটা এই যে এটা আমাদের ফাংশন, ঠিক আছে। এইটা ফাংশন, আচ্ছা ভালো কথা, ফাংশনের এখানে ভুল হয়েছে। কি ভুল হয়েছে সেটা হচ্ছে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। তো আশা করা যায় আমাদের 9 নাম্বার শেষ, 15তে আগাই। 15 নম্বরে বলছে যে a rectangle is inscribed in a right triangle. রাইট ট্রায়াঙ্গেল কি বলেন? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে মানে ইনস্ক্রাইব থাকা মানে হচ্ছে ওই যে কি বলে, মানে অন্তর্নিহিত না কি জানি বলে, ভুলে গেছি, ইনস্ক্রাইব দিতে বলে, যাই হোক। সো একটা মানে কথা হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজের মধ্যে একটা রেক্ট্যাঙ্গেলকে ঢুকানো হয়েছে, ঠিক আছে। তো এখন বলছে যে ইফ দ্য ট্রায়াঙ্গেল হ্যাজ দ্য সাইড অফ 5, 12, 13, এই 5, 12, 13 হচ্ছে পিথাগোরিয়ান ট্রায়ো, অর্থাৎ পিথাগোরাসের যে সূত্র যে
লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, এই সংখ্যাগুলোকে স্যাটিসফাই করে হচ্ছে 3 4 5 5 12 13 6 8 10 এইগুলা। সো এগুলাকে বলা হয় পিথাগোরিয়ান ট্রায়ো। তো ঠিক আছে, ভালো কথা, সুন্দর সংখ্যা দেওয়া আছে। তো ইফ দ্য ট্রায়াঙ্গেল হ্যাজ সাইডস অফ দ্য, ওকে ফাইন, হোয়াট আর দ্য ডাইমেনশনস অফ দ্য, ডাইমেনশন মানে কি? ডাইমেনশন মানে হচ্ছে যে এই দৈর্ঘ্য আর এই প্রস্থ। আচ্ছা, খুবই ভালো কথা, অফ দ্য গ্রেটেস্ট এরিয়া। প্রশ্নটা আরেকবার বইলা রিক্যাপ করি। এই একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের মধ্যে এই যে একটা আয়তক্ষেত্রকে ইনস্ক্রাইব বা অন্তর্নিহিত করা হয়েছে, বৃত্তে অন্তর্নিহিত চতুর্ভুজ বলা হয় এটাকে, এই মানে সমকোণী ত্রিভুজে অন্তর্নিহিত আয়তক্ষেত্র, যা হোক। তো এই ত্রিভুজের মধ্যে এই আয়তক্ষেত্রটাকে ইনস্ক্রাইব করা হয়েছে, খুবই ভালো কথা। এখন এই ত্রিভুজের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, সরি কি বলি, ত্রিভুজের অতিভুজ, লম্ব আর হইলো ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে। এইখান থেকে আমাকে এই যে এইটুক বের করতে বলছে, ঠিক আছে, এই যে এটা বের করতে বলছে। দ্যাট মিন্স এইখান থেকে এইটুকের ডিস্টেন্স কত আর এইখান থেকে এইটুকের ডিস্টেন্স কত বের করতে বলছে। শুধু এইটুক বের করতে বলে না, কারণ এইটুক বের করতে বললে এগুলো তো জ্যামিতি দিয়ে বের করে। তো বলছে যে হ্যাঁ, যে কীভাবে এই চতুর্ভুজটারে কীভাবে এর মধ্যে ঢুকাইলে ওর ক্ষেত্রফল, নাকি ক্ষেত্রফল বলছে, হ্যাঁ ক্ষেত্রফলটা সর্ববৃহৎ হবে, ঠিক আছে। না না, ক্ষেত্রফল না, বলছে যে হোয়াট আর দ্য ডাইমেনশনস, ডাইমেনশনস মানে এই যে এইগুলো দৈর্ঘ্য আর প্রস্থের কথা বলছে। যদি ধরেন দৈর্ঘ্য তাইলে এক্স ধরে নেই, আর প্রস্থ যদি ওয়াই হয়, যদি দৈর্ঘ্য এক্স হয় আর প্রস্থ ওয়াই হয়, তাহলে বলছে যে রেক্ট্যাঙ্গেলটারে কীভাবে এই ত্রিভুজের মধ্যে রাখলে ওইটা গ্রেটেস্ট এরিয়া দখল করে রাখবে, মানে ত্রিভুজের গ্রেটেস্ট এরিয়া কোনটা দখল করে রাখবে। ওকে ফাইন। তার মানে এইখানে যদি হচ্ছে সলিউশন এখনও দেখি নাই, তো দেখেই করব। তো তার আগে হচ্ছে যদি এটার এক্স আর এটারে তো ওয়াই ধরলাম, তাহলে হচ্ছে তাহলে একটা ছোট ত্রিভুজ, দুইটা ছোট ত্রিভুজ আর একটা ট্রায়াঙ্গেল তৈরি। আচ্ছা ভাই, এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, ওভাবে ওইদিকে না গাই। 15 নাম্বার কেমনে কী করছে? 15 নাম্বার লেট এক্স বি দ্য লেন্থ, ওকে ফাইন ধরছে। তাইলে আচ্ছা দাঁড়ান, এটা আমি এখানে আরেকবার রাখি। এই হইল, ঠিক আছে, 13 5 12 ছিল, আর এইটাকে আমরা এক্স ধরছি, ওটাকে আমরা ওয়াই ধরছি। ওকে ফাইন। তাহলে বলছে যে লেট এক্স বি দ্য লেন্থ অফ দ্য ট্রায়াঙ্গেল, হ্যাঁ রেক্ট্যাঙ্গেল, অ্যান্ড ওয়াই বি দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স, ওমা, ভার্টিক্যাল ডিস্টেন্স অ্যাবভ দ্য ট্রায়াঙ্গেল অ্যালং দ্য সাইড অফ লেন্থ 5। ও আচ্ছা আচ্ছা, অ্যাবভ দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স অ্যাবভ দ্য রেক্ট্যাঙ্গেল, মানে এইটারে তারা ওয়াই ধরছে বের মধ্যে। হ্যাঁ দাঁড়ান তো, এটারে ধরলো যেকোনো একটাকে এক্স ওয়াই ধরে ওই আরেকটাকে মাইনাস আকারে ধরতে হবে। ওটাকে ওয়াই ধরলে এখানে 5 মাইনাস ওয়াই। আচ্ছা, আর তাহলে সেক্ষেত্রে হ্যাঁ, এই পুরাটা যদি 5 হয়, এই পুরাটা যদি 5 হয়, তাহলে এক্স কোনটারে ধরছে ওরা? এক্স নিচেরটা ধরছে, দৈর্ঘ্য প্রস্থ। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো স্কয়ার না, এইটা যদি এক্স হয় তাহলে এইটাও তো এক্স, আর এইটা যদি, আচ্ছা এইটারে ওরা ওয়াই ধরে নাই, আমরা ধরলাম না, তাহলে এইটা যদি এক্স হয় এইটাও তো এক্স, ফাইন। আর এই উপরের পার্টটারে যদি এক্স ওয়াই ধরি আর পুরাটা যদি 5 হয়, তার মানে এইটুক হচ্ছে 5 মাইনাস ওয়াই। কোনটুক? ভিতরের টুকু, এইটুক রেক্ট্যাঙ্গেলের উচ্চতা। আচ্ছা, ভিতরের টুককে 5 মাইনাস ওয়াই ধরার উদ্দেশ্যটা কি আমি তো বুঝলাম না। শুনেন, একটাকে আপনি নরমালি এক্স ধরতে পারেন, আর তাহলে তার অপোজিটটাকে আপনি ধরতে হলো মাইনাস আকারে। আপনি যদি ওই ভিতরেরটাকে ওয়াই ধরতেন, জাস্ট ওয়াই, তাহলে নিচে লেখা লাগতো 12 মাইনাস এক্স, মানে একটাকে মাইনাস আকারে রাখতে হবে আর আরেকটাকে হলো ওই ভেরিয়েবল আকারে। তাছাড়া তো ম্যাথ মিলবে না। আপনি এক্স ওয়াই ধরে, আপনি ধরেন রেক্ট্যাঙ্গেলের উচ্চতাকে এক্স ধরলেন, ভূমিকে ধরলেন ওয়াই, কথার কথা, তাহলে আপনি এখান থেকে কোনো ইনফরমেশনই পাচ্ছেন না। একটাকে আমরা মাইনাস আকারে রাখতে হবে আর একটাকে টোটাল রাখতে হবে। আচ্ছা, তাছাড়া তো আমাদের ভ্যালুই থাকবে না অঙ্কে। দুটাই মাইনাস করলে গুণ করে গিয়ে সমস্যা হয়ে যাবে, x ইনটু y হবে তখন আপনি, হ্যাঁ আচ্ছা আসবে না তখন, ভালো কথা। হ্যাঁ, জাস্ট x y আসবে, কিন্তু x y আসলে সলভ করব কেমনে? তাহলে এইটুক আসবে হচ্ছে, এই কারণেই হচ্ছিল আপনার 5 মাইনাস ওয়াই আসলো। আচ্ছা, তাইলে এবার আমি হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করি। এরিয়া হয় হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে এক্স ইন্টু 5 মাইনাস ওয়াই, রাইট? ঠিক আছে, গেল। এইবার এই যে এইটা আর এইটা একক ভ্যালুতে নিয়ে আসতে হবে, এইটা আর এইটা, ঠিক আছে, এবার হচ্ছে হলো এই দুইটা সদৃশ ত্রিভুজ। না হাতে বুঝতেছি না তো, এটা ভালো মতোই করে কর।
এর আগে যে একবার রেডিয়াস, আরে ভাই আমি আগে বুঝে নেই, ধরো 12/5 সমান x/y, তার মানে সদৃশকোণী ত্রিভুজ দুইটা ধরছে। তো সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় আপনার 12/y, এ ভাই 12/5 ও 12/5 আর হচ্ছে 12/5 সমান x/y, 12/5 সমান x/y। হ্যাঁ ঠিক আছে, মিলছে। আচ্ছা গেল, তাইলে এখান থেকে y এর ভ্যালু বের করছে, সেটা বের করে এখানে বসাইছে। হ্যাঁ বসাইলাম, এই তো। ও সাবাস, ওকে। সো কি আর বলবো, মানে এইগুলা আমি এইবারই ফার্স্ট টাইম দেখতেছি, বুঝছেন, যেটা সত্য কথা। এই জন্য এত কনফিউশন হচ্ছে প্রত্যেকটা ম্যাথে। তো যাই হোক, না আমি কিন্তু টিচার না, ঠিক আছে। আমি যদি আজকে টিচার হইতাম তাহলে নিজেই পারতাম। তো যাই হোক, আমাকে বলছে যে এইটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমার একটা আয়তক্ষেত্র এমবেড অবস্থায় আছে বা ইনস্ক্রাইবড অবস্থায় আছে, ফাইন। এখন আমাকে বলছে যে এই ত্রিভুজের মধ্যে এই আয়তক্ষেত্রটারে কিভাবে প্লেসমেন্ট করলে ওইটা ত্রিভুজের সর্বাধিক এরিয়া জুড়ে থাকবে, এটা তুমি বের করো। এটা কিভাবে বের করবা, এটার জন্য তোমার কি বলে এটারে, না আমি আরেকবার বলি, সেটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের মধ্যে এই আয়তক্ষেত্রটাকে আমাকে ইনস্ক্রাইব করতে হবে, ওকে ফাইন। তো এখন আমাকে বলছে এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য আর প্রস্থ কত বড় হইলে বা কীরকম হইলে এটা ত্রিভুজের মধ্যে সর্বাধিক জায়গা জুড়ে থাকবে, এটা তুমি বের করো, ফাইন। তাহলে এবং অ্যাডিশনাল ইনফো দেওয়া আছে যে হচ্ছে আমার ত্রিভুজের অতিভুজ বা হাইপোটেনিউস দেওয়া হচ্ছে 13, আমার উচ্চতা বা হাইট দেওয়া আছে হচ্ছে 5, আর বেস বা ভূমি দেওয়া আছে হচ্ছে 12, ফাইন। এখন এই হলো অবস্থা। তাহলে এখন আমাকে যেহেতু আয়তক্ষেত্র নিয়ে কাজ করতে হবে, তাহলে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থকে ডিফাইন করি। কিন্তু এখানে ওই দৈর্ঘ্য আর প্রস্থকে ডিফাইন করার আগে, মানে আগে আমরা দৈর্ঘ্যটা ডিফাইন করি। দৈর্ঘ্য হচ্ছে এক্স। সো এইটুক যদি এক্স হয়, তাহলে আমরা জানি কি আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান হয়, তার মানে এটাও এক্স, এইখান থেকে এইটুকু এক্স, ফাইন। পুরাটা হচ্ছে 12, এইখান থেকে এইটুক এক্স, তার মানে শুধু এইটুক যদি বলে তাহলে এইটুক 12 - x গেল। আবার এই পুরাটার দৈর্ঘ্য হচ্ছে 5, ঠিক আছে। এখন আমি এইটাকে ওয়াই ধরবো, একটা চালাকি করব যে এইটাকে ওয়াই ধরবো। কেন? কারণ হ্যাঁ আমি চাইলেই তো এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে তো এক্স ধরছি, তাহলে চাইলে তো প্রস্থকে ওয়াই ধরতে পারতাম। কিন্তু ওয়াই ধরার পর আমি সামনে গিয়ে একটা ঝামেলায় পড়বো। তো এই ঝামেলাটা এড়ানোর জন্য আমি চতুর্ভুজের আয়তক্ষেত্রের এইটারে ওয়াই না ধইরা ওই বাড়তি যে অংশটা আছে ওইটুককে ওয়াই ধরবো। ওইটুককে যদি ওয়াই ধরি তাহলে এই চতুর্ভুজের প্রস্থটা, ঠিক আছে, চতুর্ভুজের এই প্রস্থটা আলটিমেটলি আমার হয়ে যাবে 5 - y। কারণ পুরাটা যদি 5 হয় আর এইটুক যদি শুধু এই বাড়তি অংশটা যদি y হয়, তাহলে এইটুক হবে 5 - y। গেল, ধরলাম। তাহলে ধরার পরে এখন আমার চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল কি? এরিয়া ইজ ইকুয়ালস টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত চতুর্ভুজের বা আয়তক্ষেত্রের? এক্স, সেই এক্স। আর প্রস্থ কত? 5 - y। এইখানে যদি আমি ওয়াই ধরতাম তাহলে এইখানে আমার আলটিমেটলি কিছুই করার থাকতো না। হ্যাঁ, এইখানে আমি একটা মরুভূমির মধ্যে পেরে যেতাম, ডানেও কিছু নাই, বামেও কিছু নাই, সামনেও কিছু নাই, পিছেও কিছু নাই। তো এই ঝামেলা থেকে এড়ানোর জন্য আমি যেটা করছি, আগে এটার চালাকি করে 5 - y ধরে নিলাম। তাহলে এইটা আমার আলটিমেটলি আসলো, কী বলে, এরিয়ার ফাংশন আসলো। সো এরিয়ার ফাংশন আসার পরে এইবার তারা যেই কাজটা করছে ভালো মতো একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আপনার, আমি যদি দেখাই তাহলে হচ্ছে তাহলে এবার আমরা ক্লাস 7-এ থাকতে সদৃশ ত্রিভুজ বা কি সিমিলার ট্রায়াঙ্গেলের কনসেপ্ট পড়ছিলাম, যে দুইটা ত্রিভুজের যদি হইলো দুইটা কোণ পরস্পরের সমান হয় বা দুইটা বাহু যদি পরস্পরের সমান হয়, সমান না, দুইটা এই সদৃশ ত্রিভুজের কনসেপ্টটা যা সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে দুইটা ত্রিভুজ, হ্যাঁ, এই দুই ত্রিভুজের বাহুগুলার অনুপাত বা রেশিও যদি পরস্পর সমান হয়, তাহলে সেই দুইটা ত্রিভুজকে একে অপরের সদৃশ বা সিমিলার বলা হয়। কি বলছি? দুইটা ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজের একটার বাহু আর আরেকটার বাহু, এই দুইটা বাহু মানে প্রত্যেক বাহুর রেশিও যদি সমান হয়, এটাই তো না? হ্যাঁ, রেশিও যদি সমান হয়, মানে বাহুর রেশিও যদি সমান হয়, তাহলে তাদেরকে সদৃশ ত্রিভুজ বলে। তাহলে সেই কনসেপ্ট থেকে, ফ্রম দ্য কনসেপ্টস অফ সিমিলার ট্রায়াঙ্গেল উই ক্যান রাইট দ্যাট। এইবার দুইটা ত্রিভুজ আমাকে ধরতে হবে। কোন দুইটা ধরবো? একটা হবে আমার বড় ত্রিভুজটা, ঠিক আছে,
একটা হবে আমার বড় ত্রিভুজটা, এই যে এইটা, ঠিক আছে, এই বড় ত্রিভুজটা। আর আরেকটা হবে হচ্ছে এই উপরের ছোট ত্রিভুজটা, ঠিক আছে। যদি বলেন যে ভাই কেন ধরছেন, আমি বলবো সুবিধার জন্য, এর চেয়ে বেশি আর কিছু আপাতত বলতে পারতেছি না, ঠিক আছে। এই বড় ত্রিভুজটা আর এই উপরের ছোট ত্রিভুজটার মধ্যে আমি কম্প্যারিজন করব। তাহলে কম্প্যারিজন করে এবার আমি দেখতেছি যে তাহলে কি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে বাহুর সাথে বাহুর অনুপাতগুলো সমান হয়। তাইলে এখন বলেন এই ত্রিভুজের সর্ববৃহৎ বাহু হচ্ছে 13, অর্থাৎ হাইপোটেনিয়াস বা অতিভুজটা। এইটা বাদ দিয়া বাকি যেই দুইটা বাহু আছে ওই দুইটা আমরা কনসিডার করব। তাইলে দেখেন এই ত্রিভুজের 5-এর সাথে কনসিডার করছে হচ্ছে, আচ্ছা 5-এর সাথে 12 কনসিডার করলো না মনে হইলো। হ্যাঁ 12/5 কেন লিখছে তাইলে দাঁড়ান আমার মনে একটু প্যাচ লাগছে। এক্স আর ওয়াই কোনটা, এক্স কোনটা আর ওয়াই কোনটা? হ্যাঁ 12/5 12/5 ইজ ইকুয়াল টু লেখছে কত, 12/5 ইজ ইকুয়ালস টু লেখছে x/y। তাহলে এক্স কোনটা আর ওয়াই কোনটা? এক্স আর ওয়াই। হ্যাঁ সেটাই তো। এই আপনার দেখেন এই ত্রিভুজের 12/5 কি tan থিটা? tan থিটা না? আচ্ছা দাঁড়ান, এই অনুপাত, এই কম্প্যারিজনটা ওভাবেই করছে, আমি যেভাবে বলছি ওভাবেই করছে। বাট আপনারা সুন্দরভাবে মনে রাখার জন্য মনে রাখবেন যে tan থিটা দিয়ে কল্পনা করছে বা স্লোপ দিয়ে কল্পনা করছে, tan থিটা বা স্লোপ দিয়ে কল্পনা করছে। সো এই দুই ত্রিভুজের ক্ষেত্রে দেখেন সিমিলার কোণ কোনটা? এই কোণ আর এই কোণের ভ্যালু সমান না? এই কোণ আর এই কোণের ভ্যালু সমান। বুঝতেছি না। আর কিভাবে বোঝাবো? আচ্ছা এই যারা হচ্ছে এই অঙ্কটা এর আগে করছেন, এই জায়গায় এসে এক্স্যাক্টলি কি করছে, মানে আমি যেটা বললাম এরকমই করছে নাকি আপনাদের অন্য কোনো অবজারভেশন আছে? আমার তো মনে হচ্ছে এভাবেই করছে। হ্যালো বাদ দেন, কারো হয়তো বা অবজারভেশন নাই, আমিই বলি। tan থিটার কনসেপ্টটা বাদ দেন, কঠিন লাগতেছে বুঝতে পারছি, tan থিটাও বাদ দেন। সিমিলার ট্রায়াঙ্গেল থেকেই আসেন। সিমিলার ট্রায়াঙ্গেলে আপনি আমাকে বলেন এই বড় ত্রিভুজের বাহু 12 উইল বি, এটার সাথে আমরা কনসিডার করব এই ছোট ত্রিভুজের x। তাহলে লেখেন 12/x ইজ ইকুয়ালস টু, যেহেতু সদৃশ ত্রিভুজ তাহলে 5 ওয়ালার সাথে কনসিডার করব y, উইল বি ইকুয়াল টু 5/y। তাহলে এইটার এখন আপনি এই যে পক্ষান্তর করে 12/5 এক পাশে আনেন, x/y আর এক পাশে আনেন। এরপর সেখান থেকে এই কি করব, y বাইরে রেখে এক্সটার ওই পাশে নিয়ে যায়, কারণ তাহলে আমি y কে x এর মাধ্যমে প্রকাশ করব। 5x/12, তাহলে 5x/12 হওয়ার পর এই y এর ভ্যালুকে আমি এখন ওই মেইন ফাংশনে বসাই দেবো। তাহলে বসাইলে কত হয়? বসাইলে a সমান ছিল 5 ইন্টু x ইন্টু 5 মাইনাস y, দ্যাট মিনস x ইন্টু 5 মাইনাস 12/x আসছে না 5x/12, 5 ইন্টু 5x/12। সো এইটা হচ্ছে আমার এখন ফাইনাল ফাংশন। সো এই ফাংশনকে এখন আমার ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে, গুণ করে দিই 5x মাইনাস 5x²/12। এই এখন ফার্স্ট ডেরিভেটিভ করবো, তাহলে ফার্স্ট কি? হ্যাঁ দাঁড়ান কইরা না, এরপর আরেকবার বুঝাচ্ছি। এই আপনারা আছেন নাকি কোনো ঝামেলা হইলো আবার? আমার এখানে আবার নেট চলে গেল কেন? দাঁড়ান অঙ্কটা কইরা লই, এরপর ইয়া করতেছি। তো ইয়া করলে কি আসে, 5 ফার্স্ট ডেরিভেটিভ করলে আসে হচ্ছে 5 মাইনাস 1/12 বাইরে রাখেন, মানে 5/12 বাইরে রাখেন, x² ডেরিভেটিভ 2x, তার মানে 10/12x। ওকে, উইল বি ইকুয়ালস টু 0। সেখান থেকে হচ্ছে x এর ভ্যালু পাবেন কত, মানে 5/6x ইজ ইকুয়ালস টু 5, দ্যাট মিনস x এর ভ্যালু হচ্ছে 6। x এর ভ্যালু কি 6 পাইছে? দাঁড়ান দেখালেই। x এর ভ্যালু 6 পাইছে। আল্লাহ গো, আচ্ছা পাইলো। x এর ভ্যালু 6 পাওয়ার পরে এবার সেকেন্ড ডেরিভেটিভ বের করবেন না। সেকেন্ড ডেরিভেটিভ কেন বের করব? আমাকে কি বলছে? আমি তো হচ্ছে চাইলে এখন
সেকেন্ড ডেরিভেটিভ বের করব, কারণ হচ্ছে এইটার দৈর্ঘ্য, হ্যাঁ ত্রিভুজের, আবার ত্রিভুজের দিকে তাকাই, দাঁড়ান আমি বলতেছি। ত্রিভুজের দিকে তাকায়া আমি দেখব যে চতুর্ভুজের হায়েস্ট উচ্চতা হওয়া উচিত 5, হ্যাঁ লেস দ্যান 5, ওকে, মানে লেস দ্যান 5। আর লোয়েস্ট উচ্চতা তো ধরেন 0 হয়তো বা হতে পারে না, এক্স কোনটা ধরছি, ও সরি, তাহলে 0 থেকে 12 রেঞ্জের মধ্যে হইতে পারে। তো সলিউশনে তারা কীভাবে করছে, সেকেন্ড ডেরিভেটিভ ধরছে না, রেঞ্জ না ধইরা না, হ্যাঁ রেঞ্জ, হ্যাঁ 0 থেকে, এই সাবাস মিলছে 0 থেকে 12-র মধ্যে হইতে পারে, ওকে ফাইন হইল। হওয়ার পরে তাহলে এবার আমি করব, আচ্ছা হ্যাঁ এক্স্যাক্টলি 12 হইতে পারবে না, এক্স্যাক্টলি 0 হইতে পারবে না, যেহেতু হইতে পারবে না তাই আমি সেকেন্ড ডেরিভেটিভ টেস্টই করতে হবে, কিছু করার নেই। দাঁড়া আমি বলতেছি ভাই, এই অঙ্কে দিয়ে ঘাপলা আছে, ছোটো ঘাপলা আছে কিছু। তাহলে a ডাবল প্রাইম অফ এক্স উইল বি কত আসছে, 5x, আচ্ছা এখান থেকে করি। a ডাবল প্রাইম হচ্ছে আমার তাইলে 5 মাইনাস 5/12 ইন্টু 2x, ও না এটা না, a ডাবল প্রাইম আসছে হচ্ছে যে এইখান থেকে, তাহলে আসবে হচ্ছে 0 মাইনাস 10/12, দ্যাট মিনস এটা নেগেটিভ আসবে। নেগেটিভ আসার অর্থ হচ্ছে এটাই আমার ম্যাক্স, ওয়েন x ইকুয়ালস টু 6। তাহলে আসেন, এতক্ষণ ধরে কী করলাম চলেন একটু আবার বুঝি। প্রশ্ন তো বুঝছে নাকি, প্রশ্নের দিকে আর না যাই, ঠিক আছে। সলিউশন শুরুতে আমি চিত্র এঁকেই শুরু করি, হ্যাঁ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে একটা আয়তক্ষেত্র এইভাবে ইনস্ক্রাইবড অবস্থায় আমাকে রাখতে হবে। যদি রাখতে চাই তাহলে এখন আমার এমন বলছে যে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য সবচেয়ে বেশি কত হইলে সেটা ত্রিভুজের সবচেয়ে বেশি জায়গা দখল করবে, ওকে ফাইন। তো এইটা এখন বোঝার সুবিধার্থে আমরা শুরুতেই এখানে একটু দিয়া নিই। ধরেন এবিসি সমকোণী ত্রিভুজ, আর এইটার একটা নাম দেই ই, এইটারে নাম দেই এফ, এইটারে নাম দেই জি, ফাইন। এখন আমার কোয়েশ্চেনে দিয়ে দিছে এই পুরাটা হচ্ছে 13 হাইপোটেনিউস বা এসি বাহুর দৈর্ঘ্য। এবি বাহুর পুরা দৈর্ঘ্য দিয়ে দিছে হচ্ছে আপনার 12, আর বিসি বাহুর পুরা দৈর্ঘ্য দিয়ে দিছে হচ্ছে আপনার 5 গেল। সো এইবার এইটুকু কোয়েশ্চেনে দেওয়া আছে। তো এখন আমি কি জানি, এখন আমি হচ্ছে এই আয়তক্ষেত্র যেটা, এই আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটার এক্স ধরে নিব। তার মানে কি এইটা সমান এইটা ইকুয়ালস টু এক্স। তো এইটুক যদি এক্স হয় তাহলে এই পুরাটার যদি 12 হয় তাহলে এইটুক হলো 12 মাইনাস এক্স, ওকে ফাইন, এটা আমাদের আপাতত লাগবে না। এখন আরেকটা বাহুকে আমরা চাইলে ওয়াই ধরতে পারতাম, কিন্তু বলছি যে ওয়াই ধরলে সামনে গিয়ে আমি দেখবো যে আর কিছু করার নেই, তখন আমার পয়সা থাকতে হবে, আর কিছু নাই। তাইলে এই জন্য আমি চালাকি কইরা এইটারে ওয়াই না ধরে এই উপরের যে পার্টটুকু আছে, অর্থাৎ বিসি বাহুর এই চতুর্ভুজের বাইরের যে অতিরিক্ত অংশটুকু আছে এই সিজি, এইটাকে আমি ওয়াই ধরে নিলাম। যদি এইটা ওয়াই হয় তাহলে এই বিজি অংশটা, অর্থাৎ আয়তক্ষেত্রের এই অংশটা হবে আমার কত, যেহেতু পুরাটা 5 আর ওইটা ওয়াই, তাহলে 5 মাইনাস ওয়াই, এইটুক হবে 5 মাইনাস ওয়াই, ফাইন। তাইলে এইবার এরকম যদি হয় তাহলে এবার আমি ক্ষেত্রফলটা বের করতেছি যে ইবিজিএফ চতুর্ভুজের বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত এক্স, প্রস্থ কত 5 মাইনাস ওয়াই হইল। তো এখন এখানে তো আমি সবসময় চাই যে এই ওয়াইটা না থাকে, মানে শুধু এক্সই থাকুক, একটা চলকই থাকুক, যাতে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। তো এইটা করার জন্য আমি এখন কি করব, যেটা করব সেটা হচ্ছে এবার আমাকে চলে যেতে হবে সদৃশ ত্রিভুজের কনসেপ্টে। দেখেন আমরা জানি কি যে দুইটা ত্রিভুজের বাহুর অনুপাত যদি সমান হয়, ঠিক আছে, দুইটা ত্রিভুজের বাহুগুলার অনুপাত যদি সমান হয়, অথবা দুইটা ত্রিভুজের কোণগুলা যদি পরস্পর সমান হয়, তাহলে আমরা ওদের একে অপরকে বলি সদৃশ ত্রিভুজ বা একে অপরের সিমিলার ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এটুকু বুঝছেন। তাহলে আপনি বলেন এইখানে ত্রিভুজ আছে মোট 3টা, একটা হচ্ছে এই বড় ত্রিভুজ এ বি সি, একটা ছোট ত্রিভুজ এ এফ ই বা এইএফ, আর একটা ছোট ত্রিভুজ এফ সি জি, ঠিক আছে। এই একটা ত্রিভুজ, ছোট ত্রিভুজ, এই একটা ছোট ত্রিভুজ, আর এই পুরোটা মিলে একটা বড় ত্রিভুজ গেল। তো এইবার আমি যেই কাজটা করব সেটা হচ্ছে এই বড় ত্রিভুজের সাথে এই ছোট্ট উপরের ছোট্ট ত্রিভুজটা অর্থাৎ সিজিএফ এর তুলনা করব। তাহলে লেখেন, তাহলে আসেন হচ্ছে এবার যে অ্যাঙ্গেল ত্রিভুজ এ বি সি অ্যান্ড ত্রিভুজ এ বি সি অ্যান্ড ত্রিভুজ ইসিজি, হ্যাঁ ইসিজি, এই দুই ত্রিভুজের মধ্যে আমরা কম্পেয়ার করব। আমরা বলছিলাম ত্রিভুজ এবিসি এর প্রত্যেকটা বাহু
না, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ইসিজি অর্থাৎ এই ছোট্ট ত্রিভুজ আর এই বড় ত্রিভুজ এদের প্রত্যেকটা বাহুর রেশিও যদি একে অপরের সমান হয় তাহলে হ্যাঁ বুঝতেছেন না? এফসিসি না, ও FCG হ্যাঁ এফসিজি রাইট থ্যাংক ইউ তাড়াহুড়ায় আর কি ভুল হয়ে গেছে, এটা এফসিজি আসলে, এটা আর কি চিত্র দেখলেও বুঝবেন যে এফসিজি মানে ইসিজি কোনো ত্রিভুজ নাই। তো গেল, তো এফসিজি এই দুই ত্রিভুজকে আমরা ধরে নিচ্ছি তারা সদৃশ বা সিমিলার। যদি সিমিলার হয় তাহলে আমরা কি জানি সিমিলার ত্রিভুজের বাহুগুলার রেশিও সমান হয়। তাহলে আপনি চিত্র দেখে এবার বুঝেন যে ছোট ত্রিভুজের এই বাহু বড় ত্রিভুজের এই বাহুর রেশিওর সমান, ঠিক আছে? মানে যার সাথে যে সিমিলার দেখতে, মানে চিত্র থেকে যার সাথে যারা সিমিলার দেখা যায়। তার মানে আমরা এবার লিখতে পারি যে দুই ত্রিভুজের মধ্যে সিএফ আর হচ্ছে এসি এদের রেশিও সমান। ফাইন, আমরা বলছিলাম তিনটা বাহুরই রেশিও সমান হবে। তো এটা আমরা একটা বাহুর রেশিও ক্যালকুলেট করলাম, ঠিক একইভাবে আরও একটা বাহুর রেশিও ক্যালকুলেট করবো, আর একটা বাহুর পারবো। সো আর 3 নাম্বারটার আমার দরকার নেই, দুইটা দিয়ে কাজ চলে যাবে। সো একটা করলাম হচ্ছে আমার না দাঁড়ান 13 না, এই সিএফ আর এসি নিয়ে আমার কোনো লাভ নেই, এই জন্য আমরা লম্ব আর ভূমি নিব, ঠিক আছে? সিএফ আর এসি নিয়ে কেন লাভ নেই? এখানে দেখেন তো কোথাও কোনো এক্স ওয়াই কিছু দেখতে পাচ্ছেন? এই বরাবর কোনো এক্স ওয়াই কিছু আছে? কিছু আমরা লিখি নাই, আমরা লিখছি এই জায়গাটাতে আর এই জায়গাটাতে, ঠিক আছে? এই যে দেখেন এইখানে একটা এক্স আছে আর এদিকে ওয়াই আছে, ওয়াই 5y এগুলো আছে। তার মানে আমাকে ক্যালকুলেশনের সুবিধার জন্য এই দিকেরগুলো নিতে হবে, ওই হাইপোটেনিউস নিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? এই জন্য আমরা এটা বাদ দিছি। তবে ম্যাথমেটিক্যালি সবই কারেক্ট, কিন্তু অঙ্ক করার জন্য আমার যেহেতু এটা দরকার নেই, আমার ওটা বাদ। তো গেল, তাইলে বিসি বাই জিএফ জানি না ভাই, কত পসিবিলিটি কত জানি না, স্যার দাগাই দিয়েছে এটুকু জানি। বিজি বাই এটা মানে বেসিক্যালি মুখস্থ করা লাগবে যে লম্বরে ভূমিটা ভাগ দেওয়া লাগবে। হ্যাঁ, লম্বরে ভূমি না, আপনি উল্টাটাও করেন, অসুবিধা নেই। মানে লম্ব আর দুই ত্রিভুজের লম্ব রেসিপি নেবেন, দুই ত্রিভুজের লম্ব রেশিও নেবেন আর ভূমি রেশিও নেবেন। তাহলে লম্ব রেশিও নিলে কি হয়, ছোট ত্রিভুজের সিজি আর বড় ত্রিভুজের বিসি। আমি উল্টায় লিখছি, জান সোজা করে লিখি। ছোট ত্রিভুজের সিজি আর বড় ত্রিভুজের হচ্ছে বিজি, আর উইল বি ইকুয়াল টু ছোট ত্রিভুজের বিই ডিভাইডেড বাই ছোট ত্রিভুজের এবি। আমি কি এটা ভুল লিখছি নাকি? বিসি হবে তো, জি লিখলাম কেন, বিসি। হ্যাঁ, তো এবার আপনি দেখা মান বসান। সিজির ভ্যালু কত? ওয়াই। বিসির ভ্যালু কত? 5 মাইনাস, না বিসির ভ্যালু 5, বিসি মানে পুরাটা, দ্যাট মিনস ওটার ভ্যালু 5, আর সিজির ভ্যালু হচ্ছে ওয়াই। এই জায়গায় অ্যাডভান্টেজ পাওয়ার জন্য আমরা আলটিমেটলি উপরের দ্বারা ওয়াই ধরছিলাম। বিই বাই এবি, তাহলে বি হচ্ছে এক্স আর এবি হচ্ছে 12, বি হচ্ছে এক্স আর এবি হচ্ছে 12। তাহলে এইখান থেকে আপনি ওয়াই এর ভ্যালুটাকে এক্সের মাধ্যমে প্রকাশ করেন, তাহলে 5x/12। ফাইনালি এটা আমরা পাইলাম। এখন এই ওয়াইটা টান দিয়ে আপনি ওই যে উপরে এই জায়গাটায় বসান, তাহলে আসবে হচ্ছে আপনার এক্স ইন্টু 5 ইন্টু 5x মাইনাস 12। এইটা হবে আমার আলটিমেটলি ফাংশন। এই ফাংশনকে এবার আমাকে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে। তো চলেন ফার্স্ট ডেরিভেটিভ করি। আচ্ছা, এটা পরীক্ষা কিভাবে দেখবো ভাই? এই যে আমি যেভাবে চিত্র এঁকে জ্যামিতি করে করলাম এভাবে। দাঁড়ান এইটুক তো দেখলেন, প্যাচের উপরে প্যাচ, দুইটা। দাঁড়ান শেষ করি, সামনে আরেকটা প্যাচ আছে, ওইটা দেখাই রে একবারে। তো এইবার হচ্ছে এ প্রাইম করেন, এ প্রাইম করলে কি আসবে? আচ্ছা, তার আগে একটু গুণ করে নেই যাতে হিসাবে সুবিধা হয়। 5x মাইনাস 5x² / 12। ফাইন, আসলো। তাহলে এইটুককে এখন আমি ডেরিভেটিভ করবো। তাহলে 5 মাইনাস 5/12 বাইরে থাকলে আসে 2x ইন্টু 2x, দ্যাট মিনস 5 মাইনাস 10x/12। এটার একটু কমায় নেই, তাহলে হবে 5 মাইনাস 5x/6। এখান থেকে আবার আপনি চাইলে 5 কমন নেন, 5 কমন নিলে 1 মাইনাস x/6। হ্যাঁ, এরকম আসবে। সো এখন এই আসলো ফার্স্ট ডেরিভেটিভ। তো এই ফার্স্ট ডেরিভেটিভকে এবার আপনি 0 ধরলাম, ধরে 5টা পার করে দেন, লাথি মেরে বের করে দেন। লাথি মেরে বের করে দেওয়ার পরে আসতেছে হচ্ছে 1 মাইনাস x/6 ইকুয়ালস টু 0। দেখছেন, লাথি মেরে বের করে দিতে হয়। তো x/6 ইকুয়ালস টু হবে 10 পাইলে কেমন করে 10x? 5 আর 2 এ 10, 5 দুগুণে 10, 5 আর 2, এই যে x² কে ডেরিভেটিভ করলে 2। ও তুই একবারে করে ফেলছিস? আচ্ছা, ইয়েস
এত বড় অঙ্ক ভাই, এটা এটা আমাদের এই টান দিয়া করতেই তো লাগতেছে 10 মিনিটের উপরে। আপনি পরীক্ষার হলে যখন কেয়ারফুলি করবেন তখন দেখবেন আধা ঘন্টা 40 মিনিট শেষ। তো এটা ইকুয়ালসটা থাকবে 1, দ্যাট মিন্স x ইকুয়ালস টু হবে হচ্ছে আমার 6। ফাইন, তাহলে এই 6 আমার ক্রিটিক্যাল ভ্যালু। তো এখন আমাকে বলছে যে গ্রেটেস্ট এরিয়া বের করো। তো গ্রেটেস্ট এরিয়া আচ্ছা একটু থাম, একটু জুম আউট করতে, একটু জুম আউট কর দেখি। 5 আচ্ছা 5x আচ্ছা 12 এইখানে যে ডিনোমিনেটর যে 12টা ডেরিভেটিভ করছস ওটা কি নিচে 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 হয়ে গেছে? হ্যাঁ, এই 5/12 তো আমার কোনো ডেরিভেটিভ নাই। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, এই যে এই অঙ্ক করতে গিয়া জানা জিনিসও ভুল হয়ে যাচ্ছে। তো যাই হোক, তাহলে এক্স এর ভ্যালু আসলো 6। তাহলে এইবার আমাকে যেহেতু গ্রেটেস্ট বলছে, তাহলে আমরা গ্রেটেস্ট বা লিস্ট এইগুলো বললে কি করি, এই 6টারে ওই মেইন ফাংশন ইনপুট দেই উইদিন আ গিভেন রেঞ্জ। তাহলে এখানে আমার তাহলে রেঞ্জ লাগবে, তাহলে রেঞ্জ এস্টিমেট করো। রেঞ্জটা হবে, দেখেন রেঞ্জটা কিসের হবে, চতুর্ভুজের রেঞ্জ, চতুর্ভুজের লেন্থের রেঞ্জ। তো চতুর্ভুজের লেন্থ ত্রিভুজের, দেখেন চতুর্ভুজটা এই অবস্থায় থাকবে, হ্যাঁ মানে এই অবস্থায় ওরা আমরা ঢুকাবো। তাহলে এই অবস্থায় ওর সর্বোচ্চ দৈর্ঘ্য হইতে পারবে আপনার 12। চতুর্ভুজের দৈর্ঘ্যটাকে যেহেতু আমরা এক্স ধরছিলাম, তাহলে এই এক্স এর সর্বোচ্চ ভ্যালু হইতে পারবে 12। চেয়ে বেশি হইতে পারবে না, কারণ 12 চেয়ে বেশি হয়ে গেলে তো ত্রিভুজের চেয়ে বড় হয়ে গেল। তাইলে সর্বোচ্চ 12 আর সর্বনিম্ন কত, সর্বনিম্ন 0। ঠিক আছে, সর্বনিম্ন 0। কিন্তু কথা হচ্ছে আপনি যদি তাইলে আপনার সাধারণভাবে রেঞ্জটা যে এরকম মনে আসে, দেখেন এরকম মনে আসে না, 0 লেস ইকুয়াল এক্স লেস ইকুয়াল 12, এরকমই তো মনে আসে। অর্থাৎ আমরা যে অপটিমাইজেশন 3.4 করছি ওখানে সবসময় কি ক্লোজ ইন্টারভাল নিয়ে কাজ করতে হয় না? তাহলে তো এইরকম রেঞ্জ আসার কথা। ফাইন, কিন্তু দেখেন চতুর্ভুজের বাহুর দৈর্ঘ্য কোনো দিন 0 হইতে পারে না। দ্যাট মিন্স এটা এইরকম হবে, ওই ক্লোজড ইন্টারভালটা এখন আর হবে না। ফাইন, আবার চতুর্ভুজের বাহুর দৈর্ঘ্য 12ও হইতে পারবে না, কারণ 12 হয়ে গেলে ও বোঝাই যাচ্ছে যে ও এখানে ঢুকতে পারবে না। চতুর্ভুজের বাহুর যদি ত্রিভুজের বাহুর সমান হয়ে যায় তাহলে ও এই ত্রিভুজের ভিতরে ঢুকতেই পারবে না, তার মানে 12ও হইতে পারবে না। হইতে পারবে হচ্ছে এই 0 থেকে বড় আর 12 থেকে ছোট, বাট কোনো সময় 0 আর 12 হইতে পারবে না। ফাইন, এইটা হলো আমার ইন্টারভাল। এইখানে একটা ফাইনাল প্যাথ যেটা আছে সেটা হচ্ছে ওই 3.4 এর অপটিমাইজেশন, যেটা ওই যে অর্থাৎ আমরা এই 0 12 আমি 12 কনসিডার করতেছি, কিন্তু আমি তাহলে 5 কেন কনসিডার করতেছি? 5 কনসিডার করতেছি না, কারণ এক্সটা কি আমার দৈর্ঘ্য নাকি প্রস্থ? এক্সটাকে আমি নিচে দৈর্ঘ্য ধরছিলাম, এই যে দৈর্ঘ্য ধরছিলাম, তাহলে দৈর্ঘ্যের অ্যাসোসিয়েটেড দৈর্ঘ্য 12 ছিল। যদি এই অঙ্কটা আমি ওয়াই ধরে প্রস্থ ওই ওয়াই নিয়ে কাজ করতাম তখন আমার 5-এর হিসাব আসতো। আচ্ছা, যেহেতু আমি এখানে এক্স ধরে করতেছি, তাহলে এর মানে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 12, আর যদি 12 হওয়া পসিবল, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু 12 না, মানে 12 কম। এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু অ্যাকচুয়ালি 12 কম। না মানে এ আর বি হচ্ছে 12, কিন্তু আমার তো কখনো এটা 12 হইতে পারবে না। হ্যাঁ, তাহলে 12 থেকে ছোট হবে আর 0 থেকে বড় হবে। হচ্ছে রেঞ্জ। হ্যাঁ, তাইলে এখন আমাদের সরল সোজা মনে কি চাই যে এখন আমি এই 0 12 আর ওই যে এক্সের যে পাইলাম 6, এই তিনটারে মেইন ফাংশনে বসায় দেখি যেটা সবচেয়ে বড় আসে ওইটাই তো আনসার নাকি? এইখানে একটা ঘাপলা আছে, সেটা হচ্ছে 3.4 এ আমরা যে অপটিমাইজেশন করছিলাম সেটা সবসময় এরকম ক্লোজড ইন্টারভালের জন্য, ঠিক আছে, সবসময় এরকম ক্লোজড ইন্টারভালের জন্য ডিফাইন ছিল, কোনো সময় এটার জন্য ডিফাইন ছিল না। যদি খটকা লাগে আরেকবার দেখে আইসেন, ওখানে বলেই দিছে যে সবসময় ক্লোজড ইন্টারভালের জন্য ওই জিনিস প্রযোজ্য। এই জন্য দেখবেন যতবার আমরা ওই মেথড অ্যাপ্লাই করছি প্রত্যেকবারই ক্লোজড ইন্টারভাল ছিল। বাট এইখানে যেহেতু আমরা ক্লোজড ইন্টারভাল নাই, তাই আমরা ওইখানে মানে ওইভাবে ওই মেথড অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এবার আমাকে বাধ্যতামূলকভাবেই হয় ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট অথবা সেকেন্ড ডেরিভেটিভ টেস্টে যেতে হবে। তাহলে আপনি ভাই চাইলে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করেন, এমনি যে সংখ্যা রেখা আঁকেন, নাইকা 6 বসান, 6-এর আগে একটা করেন, 6-এর পরে একটা করেন আপনার মতো, অথবা আপনি চাইলে সেকেন্ড ডেরিভেটিভ বের করতে পারেন। সেকেন্ড ডেরিভেটিভ বাইর করে ওই 6 বসায় দিন, যদি নেগেটিভ আসে তাহলে বলবেন যে ইয়েস এটা এখানে গ্রেটেস্ট ভ্যালু আসতেছে। হ্যাঁ, আচ্ছা এখানে হচ্ছে তো এখানে যদি ইন্টারভাল থাকলে মেইন ফাংশন একজন কথা বলেন, একজন সাহিম বলো। এখানে 0 ধরতে পারতেছি না, 12 ধরতে পারতেছি না, কারণ আগে যে আমরা ইন্টারভ্যালু করতাম যে 0 এবং 12 কাউন্ট করতে পারতাম, কিন্তু এখানে আমরা দুইটা কাউন্ট করতে পারতেছি না। এখন x এর ভ্যালুটাকে আমরা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভে বসাইলে যদি নেগেটিভ আসে তাহলে বলবো ম্যাক্সিমাম, তাহলে হবে ওটা ম্যাক্সিমাম, তাই তো? হ্যাঁ এক্স্যাক্টলি।
অথবা আপনি যদি ভাই ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করতে চান, আপনি এমন সংখ্যা রেখা টানেন, 6-এর আগের কিছু একটা ফার্স্ট ডেরিভেটিভে বসান, সেকেন্ড ডেরিভেটিভের পরে বসেন। এই কি কই, মানে 6-এর পরেরটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভে বসায় বসায়া। হ্যাঁ, তার মানে 6 থেকে একটু বড় আর 6 থেকে একটু ছোট। হ্যাঁ হ্যাঁ, তো এরপরে আমরা যেহেতু একটু ছোট হয় এই জন্য সেকেন্ড ডেরিভেটিভই করি। তাহলে এইটারে সেকেন্ড ডেরিভেটিভ করলে আসে হচ্ছে আমার এই যে এইটা কই ফাংশন কই এইটা, হ্যাঁ এইটা, এই যে 5 - 6x। তো এই যে দেখেন সুন্দর হবে, সেকেন্ড ডেরিভেটিভ করলে আসবে হচ্ছে 0 - 5/6, দ্যাট মিনস -5/6 আছে, যেটা 0 থেকে ছোট। তার মানে এটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম লেংথ হুইচ ইজ 6। সলিউশনে দেখলাম হচ্ছে তোরা ওই ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট বা করুক। সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করে যেটা একটাই ভ্যালু আসছে ওইটাকে ওরা অ্যাবসলিউট ম্যাক্সিমাম হিসেবে কনসিডার করতেছে। ওরে বাপরে, না ভাই আমরা করেই দেখাই, আমরা সবসময় প্র্যাকটিক্যাল জিনিসপাতি নিয়ে চিন্তা করি, করে দেখানোটা হচ্ছে ভালো। তো এই জ্যামিতি, এই ত্রিকোণমিতি, এই ক্যালকুলাসের একসাথে কম্বিনেশনের অঙ্কটা বোঝা গেছে। পরীক্ষার খাতায় যদি বাই চান্স স্যার এটা দিয়ে দেয়, দিবে না মনে হচ্ছে, বাট যদি দিয়ে দেয় তাহলে এইভাবে ত্রিভুজের এই যে নাম দিয়ে কনসিডার করবেন, ঠিক আছে? নাম দিবেন, নাম দিয়ে তারপর এই যে নাম দিয়ে এটা তো ক্লাসের মধ্যে করাইছিল না ম্যাথটা? ও করাইছে এটা। আর রিতিকে জিজ্ঞেস করছিল যে স্যার এখানে y কেন? ও মনে পড়ছে, স্যারে জিজ্ঞাসছিল যে ইনস্ক্রাইব ট্রায়াঙ্গেলের বাংলা নাম কি? বাংলা হচ্ছে অন্তস্থ আয়তক্ষেত্র। তো যাই হোক, এই বাকি আচ্ছা আর কেউ নাই এখানে? এই যে আলিফ কি যেন বলতেছিল, জি ভাই বলেন। পোলাপান আছে কেউ মিটিংয়ে নাকি সবজি গেছে কাদেই? এই আছে 8জন অ্যাটেন্টিভ মানুষজন আছে এখন। সাবাস। মিস্টার আলিফ বলেন, কি যেন বলতে চাচ্ছিলেন? ওসমান গনি বুঝছেন? তারপরে যে মাহজুবা মুস্তারি, আপনি বুঝছেন? আমি বুঝছি, আপনি আমাদের চাইলে ওই যে ইয়ে করে দিতে পারেন ভাই, 33 নম্বর 39 নাম্বারটা করে দিতে পারেন। 39 ভাই, এটা খাতায় কইরা দিয়েন, রেকর্ড আছে, রেকর্ড থেকে খাতায় উঠাই নিন। আপনি খাতায় করেন না কেন এখনো? প্রবলেম সলভিং সেশন হবে নাকি এখন? হ্যাঁ হবে, সব হবে। ও আচ্ছা, ওই যে আমার আর ওসমানের একটা কমন প্রবলেম ছিল দুইজনের। কি 33 নাম্বার? এই ওসমান ওই যে যেটার জন্য আসছিল ওটা দেখাতো মামা, ওই যে 3.2 তে মনে হয়। দাঁড়ান, 3.2 পরে। তাইলে আমরা কয় নাম্বার করলাম? একটাকে শেষ করি। 15 নাম্বার ম্যাথ করলাম না? এরপর আছে হচ্ছে 21 আর 25। দাঁড়ান 21 আর 25 শেষ করে না, আর কোনো ম্যাথ আছে নাকি? 21 তো বাদ স্কিপ করা যেতে পারে বলতে, করলে করেন, সমস্যা নাই। বাদ দেন, 21 বাদ, 25 সময় নাই ভাই। বাদ দিতে কে বলছে? আপনি? না ভাই আমি কিছু এই ভাই 21 নাম্বার অঙ্কটার সেম কনসেপ্টের অঙ্কটা তো খুব ভালো মতোই আমরা ওই যে এই তার টানার অঙ্কটাই করলাম, ওটাই তো কোনো সমস্যা হয় নাই। তার টানার অঙ্কটা বুঝেন নাই এমন কে আছে? সমস্যা হয় নাই। আচ্ছা, সাবজেক্টটা বাদ দিতে বলছে, মানে এটা স্কিপ করে কোশ্চেন আমার ছাত্র বলছে লাগবে না, 25 শেষ করে দাও। ওই তার টানার অঙ্কটা সবাই আরেকবার একটু দেখে না। এরপরে 25 নাম্বার বলছে ইউজ দ্য ফ্যাক্ট দ্যাট 12 fluid ounces is approximately 6.89 pi cubic inch to find the dimensions of the 12 ounces soda that can be constructed using the least amount of metal. Compare these dimensions with those of one of the soda. কি বলছে যে 12 fluid ounce is ও আচ্ছা, এই যে মানে বলছে যে 12 fluid ounce is equals to approximately 6.89 pi cubic inch. ওকে ফাইন, এই ইনফরমেশনটা তারা দিয়ে দিছে। দ্যাট মিনস হচ্ছে আমার 12 ফ্লুইড আউন্স ইজ ইকুয়ালস টু 6.89 পাই স্কোয়ার ইঞ্চি, না কিউবিক ইঞ্চি, অর্থাৎ ইঞ্চি কিউব। ফাইন, এটা দেওয়া আছে। আচ্ছা, তো এইটা ব্যবহার করে তুমি আমার বের করে দাও যে 12 আউন্স সোডার বোতল, সোডার ক্যান মানে এই যে সিলিন্ডার, 12 আউন্সের সোডার বোতল, 12 আউন্সের সোডার বোতল বানাইতে লিস্ট অ্যামাউন্ট অফ মেটাল যদি ব্যবহার করি তাইলে কত টাকা খরচ হবে? না ডাইমেনশনস বের করতে বলছে। ওকে ফাইন, তাইলে বলছে যে যদি আমি সবচেয়ে কম খরচে 12 আউন্সের একটা সোডার বোতল বাইর করতে পারি। হ্যাঁ, এই যে 12 আউন্সটাই সোডার বোতল, না 12 আউন্স না, এটা হচ্ছে সম্ভবত এই যে 6.89 পাই। হ্যাঁ, এই তো। তাহলে 12 আউন্সের সোডার বোতল, দ্যাট মিনস বলেন বোতলের ভলিউম দেওয়া আছে কি নাই? বলেন, বোতলের ভলিউম দেওয়া আছে। এই যে বোতলের ভলিউম মানে যেহেতু বলছে 12 আউন্সের সোডার বোতল বাইর করুন,
এটা ফুলের আউন্স বলছে না, কি হইছে ভাই? ভলিউমকে বলবো। ও আচ্ছা দাঁড়ান, 12 ফ্লুইড আউন্স মানে তো লিস্ট অ্যামাউন্ট অফ মেটাল ওয়ান অফ দ্য সোডা ক্যানস ইন ইউর রেফারেন্স। হ্যাঁ ওকে ফাইন, তাহলে এটাই বলছে যে সবচেয়ে কম খরচে যদি আমি একটা 12 আউন্সের সোডার ক্যান বানাইতে চাই, তাহলে এর দৈর্ঘ্যপ্রস্থ বা এই যে উচ্চতার ব্যাসার্ধ, ঠিক আছে, এখানে তো দৈর্ঘ্যপ্রস্থ নাই, তো এখানে আছে উচ্চতা, এই ব্যাসার্ধ আর উচ্চতা এইচ। তো এইটা সর্বনিম্ন কত আর কি বানাইতে হবে। ওকে ফাইন, তো অ্যাডিশনাল ইনফোতে আছে এটা হচ্ছে ভি। সো আমরা ভি এর সূত্র কি জানি, পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার এইচ সমান 6.89 পাই দেওয়া আছে, পাই কাটা যায়, দ্যাট মিন্স এইচ সমান 6.89 বাই আর স্কোয়ার। ওকে ফাইন, এটা আমরা পাইলাম গেল। তো এখন আমাকে বলছে লিস্ট কস্ট কত হবে, তাইলে এবার আমরা হচ্ছে দেখি, আচ্ছা এইটুক তো বুঝলাম, এখন কি করছে, কয় নাম্বার 25 আমরা বুঝি নাই, তুই বুঝলি? বুঝো নাই কেন, এটা আবার না বুঝার কি হইলো? আচ্ছা হ্যাঁ ওকে ফাইন হয়েছে, হ্যাঁ মিলে গেছে। এই তোমরা হচ্ছে এই প্রথম অঙ্কটা করো নাই, সিলিন্ডারের অঙ্কটা 2 নাম্বার, এই ওখান থেকে বুঝো। সিলিন্ডারের অঙ্ক। হ্যাঁ সিলিন্ডারের অঙ্ক সেম, এটারও এটা সেম ছিল, সেম। তো এটা এটা উল্টারও না হলে আমরা সামনে চলে যাই, ওদের ট্যাগ নষ্ট করে লাভ নেই, এমনি সময় নেই। এটা বুঝি নাই, আমি বুঝি নাই, একবার রিক কর। আচ্ছা আপনাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে না, খুবই ভালো। শুনেন এইখানে হচ্ছে আমাকে বলছে আর এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে, আমি এই চ্যাপ্টারে আইসকা তুই হওয়ানোর আগে কোনো উঠতেও চাই না। আচ্ছা আচ্ছা অল ক্রেডিট গোস টু মাহাদি। বুঝি না, যদি অঙ্ক হয়, অঙ্ক পরীক্ষার ভুল হইলে আর তোর কোনো ক্রেডিট নেই, আর অঙ্ক পরীক্ষা দিলে সব ক্রেডিট তোর। আচ্ছা বলছে যে 12 মেয়েদিকে তোর কথাটা দিই, ওটা লিখে দিবি। 12 ফ্লুইড আউন্স সমান 12 ফ্লুইড আউন্স সমান 6.89 কিউবিক ইঞ্চি, এটা কোশ্চেনে বলে দিছে যে 12 ফ্লুইড আউন্স সমান 6.89 ইঞ্চি হোল কিউব, ইঞ্চি কিউব, ঠিক আছে, এটা আমাকে বলে দিছে, একটা এই মান দেওয়া আছে দিল। এখন আমাকে বলছে যে তুমি মানে আমি 12 আউন্স সোডার একটা বোতল বানাইতে চাই, ঠিক আছে, 12 আউন্স সোডার বোতল, এটাই নাম 12 আউন্স সোডার বোতল, দ্যাট মিন্স ওই বোতলে 12 আউন্স সোডা ধরবে, দ্যাট মিন্স 12 আউন্স হবে ওই বোতলটার, ওই সিলিন্ড্রিক্যাল বোতলটার কি বলে ভলিউম, ঠিক আছে। সো 12 আউন্স মানে কি 6.89 পাই, এটা হচ্ছে আমার ভলিউম। তাহলে ভলিউমের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, সিলিন্ডারের ভলিউমের সূত্র পাই আর স্কোয়ার এইচ, যেটার ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 6.89 পাই। তাহলে এখান থেকে আমি যদি এইচ এর ভ্যালু কালেক্ট করি, পাই কাটা যায়, তাহলে থাকে হচ্ছে 6.89 আর স্কোয়ার। ফাইন, এইটুক পাইলাম। এইবার আমি যে কাজটা করব, এবার আসা হচ্ছে যেহেতু ডাইমেনশন বের করতে বলছে, তাইলে আমরা এরিয়া নিয়ে কাজ করব, ঠিক আছে। সো সিলিন্ডারের এরিয়া কি 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এই এইচের জায়গায় তুমি ওই মানটা এখন বসায় দাও। তো বসায় দিলে যেটা হয় 2 পাই আর ইন্টু আর প্লাস 6.89 ডিভাইডেড বাই আর স্কোয়ার করলে যেটা আসবে সেটা হবে আমার গিভেন ফাংশন। সেই গিভেন ফাংশনকে ফার্স্ট ডেরিভেটিভ করে ধরতে হবে 0 ধরে একটা ভ্যালু আসবে, ওই ভ্যালুকে এইবার আমাকে টেস্ট করতে হবে। কি বলছে যে আমার ফ্রিজে যাতে আচ্ছা ঠিক আছে ফাইন, দাঁড়ান কী করছে দেখে আসি। সলিউশনে কী কাজ করলো, করছে। সো এই যে এইটারে আসছিল, এটারে 0 ধরস, না 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 আচ্ছা এটা আসলো, আচ্ছা হ্যাঁ আসলো। আসার পর কি বলছে, টু বি দ্য ফাংশন মিনিমাইজড এম, ও দূর ঘোরার ডিম, এটা ইকুয়ালস টু 0 ধরছে। হ্যাঁ 0 ধরে আর এর ভ্যালু 1.51 পাইছে। ওকে ফাইন, আরে একই জিনিস লেখছে উল্টাপাল্টা। তো 1.51 পাইলো। সো 1.51 যেহেতু 0 থেকে বড়, তাইলে আমরা বলবো এটাই হচ্ছে মিনিমাম। হ্যাঁ এই যে মিনিমাম, যেহেতু এখানে কোনো রেঞ্জ টেন্স তেমন কিছু দেওয়া নাই, বলছে যে ফ্রিজে তুমি ঢুকাইতে পারো। এখন ফ্রিজে কতটুকু কি ঢুকাবা, এটা তো ফ্রিজের কোনো ডাইমেনশন দেয় নাই ওই ত্রিভুজের অঙ্কের মতো, তাইলে আর কি করা, আমাকে এখন বাধ্যতামূলকভাবে সেকেন্ড ডেরিভেটিভ বা ফার্স্ট ডেরিভেটিভে যেতে হবে। ওটাকে ডেরিভেটিভ করলে, ওটাকে ডেরিভেটিভ যদি করি, ওই যা তো যেখানে করছিলি মানে ফাংশনে যেখানে বানাইছিলি, হ্যাঁ ধর এই যে এখানে 2 পাই আর ইনটু আর প্লাস 6.9, আচ্ছা এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে এখানে আমার প্রথম পার্টটা তো ডেরিভেটিভ হবে না, তাই না? 2 পাই বাদ দিয়া
টু পাই বাদ দিয়া বাকিটারে ডেরিভেটিভ করবি, আর নাইলে ভেঙে দিবি। ভেঙে দিলে যেটা আসে, এই যে দেখ আমি ভেঙে দিচ্ছি, ভেঙে দিলে আসে হচ্ছে 2 পাই আর স্কোয়ার প্লাস আর কাটা যায়, তাহলে 2 ইন্টু 6.89 পাই ডিভাইডেড বাই আর। এখন এই পুরাটারে আমার ডেরিভেটিভ করতে হবে। তাই ডেরিভেটিভ করলে কি আসে, 2 পাই ইন্টু 2 আর, দ্যাট মিনস 4 পাই আর। হ্যাঁ, 4 পাই আর আসে। আর এদিকে কি আসে, 1 বাই আরকে ডেরিভেটিভ করলে -1 বাই আর স্কোয়ার, আর এটুক তো এরকমই থাকবে। এই যে এটা আসবে 4 পাই আর স্কোয়ার -1 বাই আর স্কোয়ার, এটা আসবে ফার্স্ট ডেরিভেটিভ। বুঝতে পারছি। ওকে, সো তাহলে আমরা এই ম্যাথটা সোজা ছিল, এই ম্যাথ দিলে পারা যেতে পারে আর কি, আশা করি। তো যাই হোক, আমরা সামনের দিকে অগ্রসর হই। সামনের দিকে আচ্ছা, এটা তো তাহলে রিলেটিভ হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর রিলেটিভ বাদ দে, যেহেতু ইয়াটিয়া নাই, কোনো রেঞ্জ দেওয়া নাই, তাহলে আমরা সেকেন্ড ডেরিভেটিভ বা ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করবো, শেষ। ঠিক আছে। ওকে, 25-এর পরে আর কোনোটা আছে? 33। এই মেশিনের অঙ্কটা কেমনে করে? মেশিনের পর আরেকটা কি আছে ম্যানুফ্যাকচার? আচ্ছা, এখানে একটা রেঞ্জ দিয়ে দিছে, ফাইন্ডস দ্যাট প্রোডিউসিং এক্স ইউনিটস পার ডে 3 ডিফারেন্ট কাইন্ডস অফ কস্ট। ও, এই অঙ্কটা, হ্যাঁ, এই 39 নাম্বার অঙ্কটা। 39 নাম্বার অঙ্কটা হচ্ছে আপনার কি বলে, কই গেল এক্সাম্পল, লাস্টের এক্সাম্পলটা, লাস্ট এক্সাম্পল, এই সরি লাস্ট এক্সাম্পল না, মানে 7 নাম্বার না কত জানে, ইনভেন্টরির অঙ্কটা। ইনভেন্টরির একটা এক্সাম্পল আছে, ওইটাই আমরা তো লাস্ট এক্সাম্পল করিনি। করতে চান? তো দেন 39 করে দেন, তাহলে লাস্ট এক্সাম্পল। এটা ইজি আছে, এমনিতে দিলেই পারবো। এই ভাই 33 নাম্বার কি কঠিন নাকি বলেন তো, যিনি করছেন? 33 নাম্বার আদনান উত্তর দেশ না গেল। 33 নাম্বার বোঝার বিষয় আছে। 33 নাম্বার অনেকগুলো স্টেপ আছে। তাহলে 33 করে। কেমনটা লাগে? দিলে দিচ্ছি দেখি বুঝতে পারবো। মেয়েদিক তো দিছি আমি সব, এটা আমি লাস্ট থেকে দিছি। ও দেখি না এটা, গ্রুপে ইনবক্সে দিয়েছিলাম অনেক। আচ্ছা আচ্ছা, দেখা হয় নাই। দেখতে তো ছোট ছোটই লাগে, কিন্তু ঝামেলা, মানে ভাই সলিউশনটা বের করে নিজে করে করা। সত্যি কথা বলতে এই চ্যাপ্টার অঙ্ক আর করতে মন চাইতেছে না। আমরা একটা কাজ করতে পারি, অন্য চ্যাপ্টারের একটা দুইটা অঙ্ক দেখাই, এরপর এগুলো আবার করতে পারি। এ ভাই দুইটা করেন তো, এই দুইটা করলে শেষ। 33 করে লাস্ট না, আর তো নাই। না, 39 আছে, আরেকটা 39 আছে, এরপর আমরা এক্সাম্পলে কোনটা জানি বাদ দিয়ে আসছি। আমার তো মনে হয় না কালকে এই চ্যাপ্টার অঙ্ক দিব। আমারও মনে হয় না দিব, তারপর একবার দেখে দেব। যদি কোশ্চেন সোজা করে তাহলে 39 দিবে, দুনিয়ার সোজা অঙ্ক। এখন 33 করবেন? 33 করেন। 33 বলছে প্লাস্টিক ফার্ম। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান।